আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের সাথে আজকে আছি মোহাম্মদ শাহরিয়ার আদনান। আমার পরিচয় এখানে। আমি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ছি আপাতত। আর হচ্ছে আজকে তোমাদের জন্য যেটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে তোমরা তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা। তো তোমাদের মোটামুটি আহ, সামনে আরো 1 মাস সময় পাইছো তোমরা। জুলাই আপাতত হওয়ার কথা। তো জুলাই যেহেতু হওয়ার কথা, শুধু তোমরা 1 মাস আরো পাচ্ছ। বাই চান্স তোমাদের ভাগ্যের ভালোর কারণে পেয়ে গেছো। তো এই জন্য আমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা একটা করে ছোট মানে ছোট বলতে কি ওয়ান শট টাইপের। ওয়ান শট বলাটা ভুল হবে, কেননা ওয়ান শটের প্রতি আমাদের মানে আমাদের সময় থেকেই আর কি বেশ একটা মানুষের স্টুডেন্টদের একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। এই আকর্ষণটা থেকে ছুটতে হবে, কেন ওয়ান শট আসলে কখনোই সমাধান হইতে পারে না। তো সেগুলো কথা না বলছি। তো মেইনলি আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আমরা একটা অধ্যায়কে পুরোপুরি সিম্পলিফাই করে দিব। মানে তোমার সুবিধার জন্য প্রত্যেকটা সূত্র একটু দেখাই দিব। তোমরা ওই সূত্র ওয়াইজ দেখবে এবং ওগুলো থেকে প্রশ্ন আসবে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন। তাহলে আমরা আর বেশি কথা না বলে আমরা শুরু করি। তাছাড়া আমাদের আবার বেশি সময় লেগে যাবে। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টে যেটা আমরা তোমাদের সুবিধার জন্য লিখে রাখছি আগেই, যে আমরা এখন শুরু করব হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তো নিউটন, আমরা সবসময় জানি যে নিউটন সবসময় বস্তু কণা নিয়ে দেয়। কি নিয়ে দেয়? বস্তু কণা নিয়ে সবসময় সে ব্যাখ্যাটা কি নিয়ে দেয়? বস্তু কণা নিয়ে দেয়। তো নিউটন বলছে যে আমাদের মহাবিশ্বের প্রতিটা বস্তু কণা একে অপরকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলের যে ভ্যালু বা এই আকর্ষণ বলের যে মান হবে, সেটা হবে আমাদের এফ ইজ প্রপোর্শনাল টু ওই বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এখানে হচ্ছে ধরো এখানে ভাবে দিলাম, হ্যাঁ, ভরের গুণফলের সমানুপাতিক। আর কি? আর হচ্ছে 2 নম্বরে সে বলছে যে হচ্ছে এই আকর্ষণ বলের মানটা হচ্ছে, এখানে আমি জি দিয়ে বুঝাই কেননা এটাকে আমি বোঝাচ্ছি হচ্ছে গ্র্যাভিটেশনাল, না দিলেও সমস্যা নেই। তো এফ যেটা সেটা হচ্ছে এম 1 আর এম 2 এর গুণে মানে গুণফলের সমানুপাতিক। আর হচ্ছে আর এফটা হচ্ছে আমাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, রাইট? তাহলে নিউটন এইটাই বলছে যে আমাদের মহাবিশ্বের প্রতিটা বস্তু কণা একে অপরকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলের মানটা কি? এই আকর্ষণ বলের মান হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাইলে এখন এইটুকু আমরা জানলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে জাস্ট তাহলে দুইটা সূত্র, এই দুইটা মতবাদকে যদি আমরা একসাথে করে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াবে? এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। যেহেতু দুইটাকে যদি আমরা একত্র করে আমরা এইটা পাই। তো এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তো এখন সমানুপাতিক চিহ্নকে তুলতে হলে আমরা সবসময় কি জানি? যে আমাদেরকে সবসময় একটা ধ্রুবক গুণ করতে, মানে ধ্রুবক আনতে হয়। তাহলে ধ্রুবকটা কি হবে? এখানকার ওই ধ্রুবকটা হচ্ছে জি। তাহলে জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে বুঝতে পারলো তোমরা যে হচ্ছে ডি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে এটা যেহেতু আমাদের সেহেতু এটাকে আমরা একটু করে দিই, একটা বক্স করে দিই। যেহেতু এটা স্পেশাল একটা সূত্র, এটাকে বক্স না করে দিলে খারাপ দেখাবে। এটাকে আমরা বক্স করে দিতে পারি। তাহলে এটাকে কালারটা চেঞ্জ করে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্রটা। এটার একটু কাজ আছে আমাদের, সেটা আমরা পরে দেখছি। তাহলে এখন দেখো যে তোমাদের এইটা একটা সূত্র পাইলাম আমরা। নিউটনের মহাকর্ষের সূত্রটা কি? F is equal to G m1 m2 divided by d square। এখানে G কি মিন করে? G যেটা মিন করে সেটা হচ্ছে, যদি আমরা এখানে একটু দাগ দিয়ে যদি বোঝানোর ট্রাই করি, তো তাহলে দেখো এটা কি জি কি মিন করতেছে? জি যেটা মিন করতেছে সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটার তো একক, এটা কি একক, তাই না?
তো তোমাদের দেখবা এমসিকিউ অনেক সময় চাইবে যে হচ্ছে তোমাদের এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা জি এর মাত্রা চাইবে। তাহলে মাত্রাটাও আমরা একটু দেখে নিই। হ্যাঁ, মাত্রাটা দেখে নিই, যদি এমসিকিউ আসে তুমি টুক করে মানে খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবা এটার মাত্রাটা। তাহলে এটার জন্য আমরা এটাকে একটু উপরে তুলে দিই। তাহলে মাত্রা নির্ণয়ে আসি যে এই জি এর মাত্রাটা আমরা কি করব, নির্ণয় করব মাত্রা। তাহলে জি এর মাত্রাটা নির্ণয় করার জন্য আমরা কি দিব আগে? ও আচ্ছা, এই টুটা এখানে চলে আসছে, তো আচ্ছা একটা কাজ করি, এখানে স্কয়ার দিয়ে দিই। আর এখানে মাত্রা নির্ণয়ের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি সূত্রটা আগে একটু লিখে নিতে। সূত্রটা আমাদের কি বলছে, f is equal to g m1 m2 divided by d স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা কার মাত্রা নির্ণয় করব, g এর। তাহলে আমরা একটা কাজ করব যে g কে আমরা আলাদা করে দেব। g is equal to f d স্কয়ার, মানে f এর সাথে d স্কয়ার গুণ দিয়ে m1 m2 কে তার নিচে দিয়ে দেব। তাহলে কি মানে g কে আমরা এক পাশে রাখবো আর কি, f into d স্কয়ার divided by m1 into m2। তাহলে এখন দেখো তো এর মাত্রাগুলো কি কি সেটা দেখি এখন। তাহলে এর মাত্রা মানে কি, এফ এর মাত্রা কি বলতো, মানে আগে একক দেখি, একক থেকে আমরা মাত্রাতে কনভার্ট করব। একক আমরা যদিও লিখছি, এখন আমি দেখছি যে আসলে কি এটা ঠিক লিখছি কিনা। তাহলে দেখি যে এককে আসি, একক। একক কি, এই এফ এর জন্য কি বলবো, নিউটন বলবো। আর ডি এর জন্য কি বলবো, মিটার স্কয়ার বলবো। আর দুইটা এম না, কেজি ইনটু কেজি কি হয়, কেজি স্কয়ার। তাহলে নিচে আছে তাই উপরে কি হয়ে যাবে, ইনভার্স 2। তাহলে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে এটার মাত্রাটা কি হবে, মাত্রাটা কি হবে বলো তো দেখি। মাত্রা কি হবে, নিউটনের জন্য কি এম এল পার টি স্কয়ার না, বলের বলের মাত্রা এম এল পার টি স্কয়ার ইনটু মিটার স্কয়ারের জন্য মানে কি এল না, মিটারের মাত্রা কি জানতাম আমরা, এল, এক অধ্যায়ে আমরা শিখে আসছি। তাহলে এল স্কয়ার, আর কেজির জন্য কি পার, মানে ইনভার্স, মানে এম এর উপরে ইনভার্স 2। তাহলে এখন কি হচ্ছে, এম পার এম না, তাহলে এই এম মাইনাস 2, আর এখানে এম একটা আছে, তাহলে একটা থেকে দুইটা মাইনাস গেলে কি হয়, তাহলে একবারে যেটা হবে সেটা হচ্ছে পার এম, মানে এম ইনভার্স 1। তাহলে এল কয়টা আছে, তিনটা না, এল কিউব। আর টি কয়টা আছে, টি একটাই আছে, সেটা কি পার টি স্কয়ার, পার টি স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো যে হচ্ছে এক মাত্রাটা কি দাঁড়ালো, তাহলে আমরা একটা ভিন্ন কালার দিয়ে সাইডে লিখে দিই। তাহলে কি দাঁড়ালো, এম পার ইনভার্স 1 এল কিউব, এল কিউব পার টি স্কয়ার। এটা দাঁড়ালো আমাদের মাত্রা। তাহলে এখন যদি তোমাদের এমসিকিউ আসে, তোমরা কিন্তু খুব সহজেই এটা বের করে ফেলতে পারবা যে এম পার এম মানে হচ্ছে এম ইনভার্স 1, তারপর হচ্ছে এল কিউব, আর হচ্ছে কি পার টি স্কয়ার, বা হচ্ছে তোমার টি ইনভার্স 2। এই যে ইজি, তোমার এটা খুব সহজেই বের করতে পারবা। তাহলে এখন আমাদের কি আছে, পরের স্লাইডে আমরা যাইতে পারি। তো এখানে আছে যে আমরা যেহেতু খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, তোমাদেরও সুবিধা আমাদেরও, মানে তাড়াতাড়ি শেষ করলে মনে করো যে তাড়াতাড়ি মানে কি সব কনসেপ্ট আবার খুব সহজে না, মানে প্রত্যেকটা বুঝে বুঝে আমরা যাব, কোনো সমস্যা নাই। তবে যেহেতু পরীক্ষার শেষ মুহূর্ত, আমি ভেবেই নিব বা আমি চিন্তা করে নিব যে তোমরা এই সম্পর্কে তোমাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে, তোমরা জাস্ট ওটাকে রিভিশন দেওয়ার জন্য আমাদের ক্লাস করতে আসছো। আর এমন না যে একবারই কমপ্লিট হবে না আমাদের ক্লাস করে, তোমরা যারা একটু পড়নি তারা একটু পড়ে আসিও, বিষয় ভাল লাগবে, দেখবা ক্লাসটা বুঝতে পারতেছো, প্লাস হচ্ছে তোমাদের উপকারও হচ্ছে। তাহলে তাহলে এবার আমরা দেখবো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে জি এর যে চেঞ্জটা হয়, সেই জি এর চেঞ্জের জন্য আমাদের জি এর চেঞ্জ কি কি কারণে হয় সেটা আমরা দেখবো। ফার্স্টে আমরা কি লিখছি যে উচ্চতার জন্য, উচ্চতার জন্য মানে হাইটের কারণে। এখন এটা কি হইতে পারে, এটা আমাদের উঁচুতেও যাইতে পারে, কিছু পরিমাণ উঁচু, আবার কি হইতে পারে গভীরতা, মানে পৃথিবীর যে পৃষ্ঠ থাকে সেইটার কি হইতে পারে, নিচেও যাইতে পারে। তাহলে এখন দুই ক্ষেত্রেই পরিবর্তন হয়। তাহলে আমরা চলো একটু দেখি যে কি কি পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এখন দেখব যে উচ্চতার জন্য মানে উপরে উঠলে, মানে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে, সাপোজ এটা যদি ভূপৃষ্ঠ হয়, এখান থেকে আমি এইচ পরিমাণ উপরে উঠতেছি, তাইলে হচ্ছে আমার এখানে আমার জি এর যে পরিবর্তনটা জি প্রাইম, সেই জি প্রাইমটা কি হবে বা জি এর কি পরিবর্তন হবে সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আসো উচ্চতার জন্য কি চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে আচ্ছা এখানে যখন আমাদের একটা বস্তু থাকতেছে, তখন কি এর একটা এখান থেকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকছে না। তো আমরা কি জানি বলতো দেখি, যে এটার জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম
ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা জানি কিনা? জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা দিই তাহলে আমরা কি পাবো? এই অবস্থানে এই জি প্রাইমের মানটা আমরা বের করতে পারবো, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখন এই সূত্রতে যদি আমরা কি আরেকটা জিনিস জানি, যে জি এম যে আছে না এখানে, যে এখানে যে জিএম টা আছে, এই যে জিএম যেটা আছে, এই জিএম এর বদলে আমরা কিন্তু সবসময় একটা ধ্রুবক লিখতে পারি। মানে এই জিএম ইজ ইকুয়াল টু আমরা অলওয়েজ লিখতে পারি জি আর স্কয়ার। জি কি বলতো? আর স্কয়ার। তাহলে জি আর স্কয়ার লিখতে পারি, কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে এই জিটা কোন জি আর এই আরটা কোন আর, সেটা ম্যান্ডেটরি, মানে বোঝা দরকার। তো এখন অনেকে সবসময় কি করে, জি এর মান ওই 9.8 বসায় আর আর এর মান যেটা ব্যাসার্ধ দেওয়া আছে ওইটাই বসায়, কিন্তু আসলে কি ওইটা? আসলে ওইটা না। তাহলে জি এম, জি একটা কনস্ট্যান্ট, এম একটা কনস্ট্যান্ট, তাহলে জি আর এম যদি গুণ করি তাহলে যে মানটা আসবে সেটা অলওয়েজ একই আসবে। তাহলে এর জন্য জি আর স্কয়ার যে দিচ্ছি, এই জিটা কোন জি বলতো? এই জিটা হচ্ছে বস্তু যেই অবস্থানে থাকবে সেইখানে যে জি, সেই জিটা হচ্ছে এই জি। তাই এই জি অনেক সময় হতে পারে 9.8, অনেক সময় 9.8 থেকে কমও হতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। বিষয় হচ্ছে এই জিটা কোন জি, আমি যেই অবস্থানে আছি সেই জিটাই হচ্ছে এই জি। আর এই আরটা কোন আর, আমি এই কেন্দ্র থেকে যত দূরে আছি সেই আরটাই হচ্ছে এই আর। এই আর কিন্তু সবসময় ব্যাসার্ধ না, এটা কিন্তু বললাম, এখানে লিখছি বলে আবার অনেকে ভুল ধরতে পারে যে এইটা কি ব্যাসার্ধ কিনা। না, এইটা যে অবস্থানে আছে সেই অবস্থানে এই আরটা সেই আর। ওকে, তাহলে এই সূত্রটা আমরা জানি যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর বেশি কথা বলা আমাদের উচিত হবে না। তাহলে এটাকে একটু ইয়ে করে দিই, মানে করে দিই, তাহলে বুঝতে পারবো সূত্র হিসেবে। হ্যাঁ, আর এই পাশে যখন আসবো তখন হচ্ছে এটা কি বলতো, এটা হচ্ছে একটা গভীরতায়, গভীরতার জন্য হচ্ছে তোমার কি সূত্র সেটা আসবো। তাহলে গভীরতার জন্য তাহলে আমরা কি বলতে পারি গভীরতার জন্য, যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। যেহেতু এটা আর গভীরতায়, ধরো এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয় তাহলে এখান থেকে মনে করো যে ডি গভীরতায় ধরো, আচ্ছা এইচ গভীরতায় ধরি, হ্যাঁ কোনো সমস্যা নাই। এখানে একটা বস্তু আছে, এটা একটা কেন্দ্র, এটা পৃথিবীর কেন্দ্র, আর হচ্ছে বলছে এইচ গভীরতায় আছে। তাহলে এইটা কি লিখতে পারবো? উত্তর হচ্ছে এই জিনিসটা লেখা পুরাপুরি হারাম, এটা ভুল। কেন ভুল সেটাই আমি এখন বলবো। সেইটার কারণ হচ্ছে যে, তো এইটা তোমার হচ্ছে ভুল কনসেপ্ট। ভুল কনসেপ্ট মানে এটা ভুল। কেননা যখন আমরা, এটা তোমরা অনেকেই জানো হয়তো, যেহেতু এখন একাডেমিকের প্রায় শেষ পর্যায়ে চলে আসছো, তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তারপরেই তোমাদের অ্যাডমিশন আসবে, সেহেতু তোমরা বেশ ভালো রকমের একটা কনসেপ্ট গ্যাদার করছো, এটা আমি মনে করছি। তাহলে এটা এটা কেন ভুল? তার কারণ হচ্ছে যখন আমি এইচ পরিমাণ গভীরতায় চলে আসি, তখন আমার এই দিককার, মানে ধরো যে এটা একটা যদি পৃথিবী হয়, এটা যদি একটা কি হয়, পৃথিবী হয়, তাহলে আমি যদি এইখানে চলে আসি, তাহলে এইখানে আসার পরে আমার এই দিককার যে আকর্ষণগুলা থাকে, এই দিককার যে আকর্ষণগুলা থাকে, আকর্ষণগুলা থাকে, আর মানে আর এই দিককার যে আকর্ষণগুলা থাকে, হ্যাঁ, সেইটা হচ্ছে আহ মানে এইটাকে কেন্দ্র করে একটা গোলক আঁকতে হবে। ওকে, এইটা যেখানে আছে সেইটাকে কেন্দ্র করে একটা গোলক আঁকবো। গোলক আঁকলে দেখা যাবে যে এই দিককার যে ভরগুলা থাকে, এই পাশের যে ভরগুলা, মানে এটা তো এখানে আছে বস্তুটা, হ্যাঁ, এটাকে যদি আমি লাল কালার দিয়ে ইন্ডিকেট করি তাহলে বস্তুটা কি আছে, এখানে আছে। তাহলে এইখানে যে বস্তুটা আছে সেই বস্তুটার ক্ষেত্রে তোমার এই পাশের যে ভরগুলা থাকে, এই পাশের ভরগুলা, এই ভরগুলা কোনো হচ্ছে গুরুত্বই রাখে না, এর জন্য কোনো গুরুত্বই রাখে না। মানে হ্যাঁ, এখন বলবা যে ভাইয়া এটা তো এটাকে আকর্ষণ করতেছে, এটাও তো এটাকে আকর্ষণ করতেছে, এটাও তো করতেছে, এটাও তো করতেছে, কিন্তু দিন শেষে এই ভরগুলা যখন এটাকে আকর্ষণ করতেছে, মানে এই পাশে ধরে নাও আমি এটাকে দুইটা ভাগ করে দিলাম। ওকে, এবার ভালো বুঝবা, দুইটা ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে বললাম যে এটা তো এইখান থেকে কাছে আছে, তাই না? এখান থেকে কি আছে, কাছে আছে, আর এইখান থেকে কি দূরে আছে। তাহলে বলবা যে ভাইয়া এই ভরগুলা তো একে আকর্ষণ করতেছে, এই ভরগুলাও তো একে আকর্ষণ করতেছে, তাহলে কেন এই 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 গোলকের বাইরে যারা আছে তাদের কেন আমরা কাউন্ট করতেছি না ভর হিসেবে? তার কারণ হচ্ছে এই পাশের গুলা যে আকর্ষণ এই পাশের আকর্ষণ বল বেশি না, এই পাশের আকর্ষণ বল বেশি কিনা? কেননা বেশি বলতে বোঝাচ্ছি যে দূরত্ব কম। তাহলে কি দূরত্ব কম হইলে নিচে কম, মানে আমরা বলের সূত্রে কি জানছি যে এ জি এম ওয়ান ইন্টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে দূরত্ব যদি নিচে কম হয় তার উপরে বর্গ, মানে জিনিসটা আরো কম, তাহলে কম জিনিস দিয়ে ভাগ করলে বিষয়টা বড় হয়ে যায় না? সে এই জিনিসটা বড় হচ্ছে মনে করতেছো, বাট এখানে হচ্ছে দেখো তো এখানকার কিন্তু ইয়ে দূরত্ব বেশি হোক,
হ্যাঁ দূরত্ব বেশি হোক, বাট এখানে কিন্তু ভর বেশি, বুঝতে পারছো? এই জন্য এই মোট কথা হচ্ছে এই পাশের যে মানে এইখানে তুমি তো ভাগ করবা, মেইনলি ভাগটা কোথায় হবে? এইখানে। তো ভর বেশি বললাম তার কারণ কি, এই পাশের যে ভরটা, তোমাকে যদি আমি বুঝাই যে এই পাশের যে ভরটা আর এই পাশের ভর কি অনেক বেশি না? তাহলে এই পাশের ভর কম, বাট কি দূরত্ব কম, ভর কম বাট দূরত্ব কি কম। এই জন্য কি হয়েছে, নিচে দূরত্বের উপর বর্গ হয়ে বিষয়টা উপরে চলে যেয়ে তোমার হচ্ছে যে মানটা আসছে, আর এখানে ভর বেশি বাট কি দূরত্বটা কম, দূরত্ব বেশি, ভরও বেশি, দূরত্ব বেশি, দিয়ে বিষয়টা সমান হয়ে যায়। আর যখন সমান হয়ে যায় তখন ওই গোলকের বাইরের ভরগুলোকে আমরা আর কাউন্ট করি না। এই জন্য আমাদের কাজ হয় তখন এই ছোট গোলকটা নিয়ে। ওকে, আশা করি বুঝতে পারছো। এটা আসলে বুঝতে পারছো, এটা বোঝাও ইম্পর্টেন্ট ছিল। তাহলে এখন আসো, তাহলে আমাদের সূত্রটা কি? তাহলে আমাদের সূত্র হচ্ছে আমরা ইয়ে করব, তোমার হচ্ছে আহ কি বলে ওই তোমার হচ্ছে ওই গোলকের ওই গোলকটা নিয়ে কাজ করব জাস্ট। তাইলে হচ্ছে আমাদের কি দাঁড়াবে, যে সূত্রটা দাঁড়ায় সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু, আচ্ছা জি এর মেইন সূত্রটা কি? জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার না? জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। আচ্ছা এখানে জি আছে, এম, এম কে একটু ভাঙার ট্রাই করি তো। জি ইনটু এম কে ভাঙলে কি হয়, 4 বাই মানে ভি রো, আচ্ছা আস্তে আস্তেই বোঝাই, ভি রো ডিভাইডেড বাই কি আর স্কয়ার না? তাহলে এই এখানে ভি কে আমরা ভাঙছি, একটু ভাঙার ট্রাই করি। জি ইনটু ভি হচ্ছে 4/3 পাই আর কিউব, যেহেতু এটা একটা গোলক, ইনটু কি রো না, ডিভাইডেড বাই কি আর স্কয়ার। এই আর স্কয়ার আর এই আর কিউব কেটে কি থাকে, আর থাকে। তাহলে কি হয়, 4/3 পাই রো জি আর, এটা কি, এটা হচ্ছে আমাদের জি। ওকে, এটা হচ্ছে আমাদের জি। হ্যাঁ, তাহলে জি যদি এইটা হয়, তাহলে এইটাকে এখন যদি আমরা তুলনা করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে একটু উপরে তুলে দিই, নিচে জায়গার শর্ট পড়ে গেছে। আশা করি বুঝতে পারবে, এটা থাকলেও সমস্যা হবে না। আচ্ছা, তাহলে বাঁকা হয়ে গেল মনে হয়। ঠিক আছে, সমস্যা নাই। এবার দেখো, তো এটা যদি জি হয়, হ্যাঁ এটা যদি জি হয়, তাহলে তো আমরা পরেরটাতে দেখি, এটা হচ্ছে জি। তাহলে জি এর জন্য তাহলে কি পাইলাম আমরা নতুন, কিন্তু এটাও লিখতে পারি জি এর জন্য। ওকে, কোনো সমস্যা নাই, এটাও লিখতে পারি। তাহলে আসো, তাহলে জি প্রাইম কি হয়ে যাবে আমাদের, জি প্রাইম হবে 4/3 পাই রো জি, এখানে জাস্ট আর এর জায়গায় আর মাইনাস এইচ হবে। যদি এইচ গভীরতায় বলে তাহলে আর মাইনাস এইচ হবে, নো ডাউট, কোনো কি হবে না, ডাউট হবে না। ওকে, কোনো সমস্যা না থাকারই কথা। তাহলে কি হবে, 4/3 পাইরো জি ইন্টু আর মাইনাস এইচ। তাহলে এটা হচ্ছে মেইন জি, আর এটা কি জি প্রাইম, মানে এইচ গভীরতায় যদি আমি যাই তাহলে যেটা হবে সেম নিয়মে বের করতে পারবা, এখানে সেম নিয়মে বের করতে পারবা। খালি এখানে জি এম, যে এম যেটা আছে, এম এর জায়গায় জাস্ট কি হবে বলতো, এম প্রাইম হবে, এম প্রাইম হবে, আর এখানে কি হবে, আর এর জায়গায় জাস্ট আর মাইনাস এইচ হোল স্কয়ার হবে। আর এম প্রাইম যখন দিবা এখানেও সেম নিয়মে বসবে, রোটো ভেঙে এইটাই আসে মেইনলি। ওকে, তাহলে আমরা এটা নিয়ে আর বেশি না আগে যাই। তাহলে এটা কি উচ্চতার জন্য এটার চেঞ্জ হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম ইন্টু জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, আর হচ্ছে এখানে জি প্রাইম ইজ ইকুয়াল টু 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ। ওকে, তাহলে আমাদের এইটাও শেষ, এইটাও শেষ। এখন আমরা পরে যাই, পরের স্লাইডে। পরের স্লাইডটা কি বলছে, পরের স্লাইডটা বলছে যে আহ্নিক গতির জন্য। আচ্ছা, তো আহ্নিক গতির জন্য জি এর একটা বেশ ভালো রকমের পরিবর্তন হয়। তো আহ্নিক গতির জন্য জি এর যে পরিবর্তনটা হয় সেটা এখন আমরা দেখব। তো আহ্নিক গতির জন্য জি এর যে পরিবর্তনটা হয় তার জন্য আগে আমরা একটা পৃথিবী আঁকি। তোমাদের এইটা নিয়ে না ডিটেলস একটা ক্লাস আছে, ওইটা দেওয়া হবে, আমারই ক্লাস ওইটা। ওইটা হচ্ছে তোমার ইয়ে আফিফ ভাইয়া তোমাদেরকে দিবে, ওটা ওটা হচ্ছে তোমার আপলোড হবে। এইটার হচ্ছে একটা প্রমাণ, এটার প্রমাণ তো এখন করা পসিবল না, বা এগুলা প্রমাণ তেমন ইম্পর্টেন্ট না। তবে এই প্রমাণের একটা যে সঠিক নিয়ম আর একটা ভুল নিয়ম আছে, আমাদের রিসার্চ স্যারের বইয়েও আছে ভুল নিয়মটা, কিন্তু ওই নিয়মের যে সঠিক একটা নিয়ম আছে এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছে। ওটা দ্রুতই তোমরা তোমাদের কাছে পৌঁছে যাবে, আপলোড হয়ে যাবে, সমস্যা নেই। আর এবার আসো, যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরো যে এখান থেকে এখানে একটা কি আছে, এটা হচ্ছে অক্ষ, ধরো পৃথিবীর অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। হ্যাঁ,
এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। আর এখানে কি আছে, একটা মানুষ আছে ধরো। তাহলে এই মানুষটা এই পৃথিবীতে যখন দাঁড়ায় আছে তখন হচ্ছে এর এখানে একটা যে উপাংশ করে দাঁড়াইছে সেটা হচ্ছে ল্যামডা। ওকে, তাহলে এইখান থেকে ওই ওই মানুষটা, এটা পৃথিবী কি তার নিজের অক্ষের চারদিকে ঘুরতেছে না? এটা কি আহ্নিক গতি? কি আমরা জানি যে 24 ঘন্টায় পৃথিবী নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে, নিজ অক্ষকে একবার ঘুরে আসে। এই গতিটাকে আমরা বলি আহ্নিক গতি। আর এর জন্য একটা জি এর যে একটা চেঞ্জ হয় সেটাই বের করবো। এখানে কি জি, কি জি না, জি হচ্ছে এখানে জি প্রাইম, মানে জি চেঞ্জ হয়ে যায়। জি চেঞ্জ হয়ে যেই নতুন একটা জি হয় সেটাকে আমরা জি প্রাইম দ্বারা ইন্ডিকেট করতেছি। তাহলে এই জি প্রাইমটা কি? এই জি প্রাইমটা হচ্ছে, সহজে আমি এখানে সূত্রটা লিখে দিই, তোমাদের সূত্র নিয়েই কাজ। তোমাদের মেইনলি এম জি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি, বুঝতে পারছো, মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এখন দেখো তো এখানে সবগুলা থেকে এম কাটা যায় না, তো এটা অনেক সময় এটাও লাগে সূত্র আকারে, কেননা তোমাদের কোশ্চেনে অনেক সময় ওজন দেওয়া থাকে যে ওই বিষুবীয় অঞ্চল থেকে ওই এত ডিগ্রি অক্ষাংশে আছে ওইখানে ওজন এত, তাইলে হচ্ছে তার বস্তুর ওজন এত, তাইলে কত তোমার হচ্ছে কৌণিক বেগে ঘুরতেছে এরকম বের করতে বলতে পারে। তখন ডিরেক্ট এমজি দিয়েই লিখবা, এই জন্য আমি এটা লিখলাম। তাছাড়া আমি ডিরেক্ট সূত্রটা বলে দিতাম হচ্ছে এর জন্য, তোমার হচ্ছে এ জি এর জন্য বলে দিতাম। তো এখান থেকে এম এম কাটলেই কি আসে, জি আসে। জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস, এখানে কি হবে বলো, ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওকে, ওকে, এটা এখন আমরা কি করে দিই, গোল করে দিই। আচ্ছা, তাহলে একটা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইটাই হচ্ছে তোমাদের কিন্তু মেইন সূত্র। হ্যাঁ, এই সূত্রের উপর তোমরা কি দিবা, মেইনলি মেইন ফোকাসটা দিবা এখানে, যে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস এম, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তো এখানে তোমার এই যে জি এর যে ভ্যালুটা, এইটাতে তোমরা জাস্ট মান বসাবা, কোশ্চেনে পর্যাপ্ত পরিমাণে ডেটা দেওয়া থাকবে, তোমরা জাস্ট মান বসাবা আর এখান থেকে তোমরা পেয়ে যাবা। ওকে, তাহলে এটা কিন্তু আসতে পারে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা আমরা এখানে দিতে পারি, 3 স্টার এখানে দিতে পারি। হ্যাঁ, ভালো, এটা আসার মতো একটা ম্যাথ। তো এখানে জাস্ট মান বসালেই চলে আসবে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে তোমাদের অনেক সময় বলতে পারে যে এত ডিগ্রি অক্ষাংশে গেলে ওজনের যে পরিবর্তনটা, মানে কতটুকু পরিবর্তন হয় সেইটা বলতে পারে, পরিবর্তনটা বের করতে বলতে পারে। তো সেই জন্য তুমি কি করবা, জাস্ট দেখো তো এই যে এমজি কি বড় না এমজি প্রাইম থেকে? স্বাভাবিক, জি প্রাইমটা ছোট হয়ে যাবে, আর ছোট হয়ে গেলে কি হবে, এমজিটা বড় হবে, এমজি প্রাইমটা ছোট হবে। তো ওজনের পরিবর্তন মানে কি? ওজনের পরিবর্তন মানে কি, এম জি মাইনাস এম জি প্রাইম না? এটাকে যদি এই পারে নিয়ে আসো আর এইটাকে যদি তুমি এই পারে নিয়ে আসো, তাহলে এটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর এটা এবারে মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এইটুকুই হবে জাস্ট কি ওজনের পরিবর্তন, বা ডেল এম জি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এইটুকুই হবে জাস্ট পরিবর্তন। ওকে, বুঝতে পারছো আশা করছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা জাস্ট একটু ইয়ে করে দিই, একটু গোল করে দিই, এমনি গোল করে অত কাহিনী করবো না, এখানে জাস্ট একটু গোল করে দিই। এটা হচ্ছে আমাদের ওজনের পরিবর্তন। তোমাদের কোশ্চেনে মাঝে মাঝে বলতে পারে যে ওজনের পরিবর্তন বা কতটুকু কত শতাংশ পরিবর্তন হইলো, বা আগের থেকে কতটুকু পরিবর্তন হইলো, এরকম বলতে পারে। তো তখন তোমাদের মেন কাজটা কি, এভাবে করতে হবে। ওকে, তাহলে আসো আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাই। এখন যেটা আসছে সেটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে আসো আমরা এখন মহাকর্ষীয় প্রাবল্যটা বলবো। প্রাবল্য বলতে কি বোঝায়, মহাকর্ষীয় প্রাবল্যর তোমাদের ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে তোমাদের যেটা আসবে সংজ্ঞা আসে। ফার্স্ট অফ অল যেটা আসে কি আসে বলো দেখি, সংজ্ঞা আসে। কি সংজ্ঞা? সংজ্ঞা হচ্ছে এর যে সংজ্ঞাটার মধ্যে 2-3টা লাইন খেয়াল করতে হবে। ফার্স্ট লাইনটা হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের কোন একটা বস্তু যদি আমি স্থাপন করতে চাই, তাহলে যে পরিমাণ বল মানে অনুভূত হবে, তাইলে সেই বলটাকে আমরা বলছি প্রাবল্য। তাহলে কি বললাম, ফার্স্ট অফ অল যেটা বললাম সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় কি বললাম, ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, মহাকর্ষীয় ক্ষেত্রের কি হইতে হবে, মধ্যে হইতে হবে। এখন আসো মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে বলতে কি বোঝাচ্ছি। মহাকর্ষীয় ক্ষেত্র বলতে আমরা বোঝাচ্ছি এটা একটা, ধরে নাও এটা একটা কি, এখানে একটা ভর বস্তু রাখা আছে,
তো এখানে কি আছে বলতো, একটা ভর বস্তু রাখা আছে। এই ভর বস্তুটা মেইনলি এই ক্ষেত্রটা সৃষ্টি করতেছে। মহাকর্ষীয় ক্ষেত্র মানে কোন একটা ক্ষেত্র বলতে কি বোঝায়, যে এই ভর বস্তুটা তার যতটুকু স্থান ব্যাপী, এই এতটুকু স্থান ব্যাপী, যেই তোমার হচ্ছে এহে মিশে গেল, আচ্ছা, যতটুকু স্থান ব্যাপী এর আকর্ষণ বা এর যে প্রভাব সেটা বিস্তার করতে পারতেছে, সেই জিনিসটাকে আমরা বলছি মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে একটা বস্তু ভর বস্তু, মানে একটা ভর বস্তু বলতে এটা একটা কি, তোমার হচ্ছে যে কি বলে, মানে এইটাই মেইনলি তোমার মহাকর্ষীয় ক্ষেত্রটা তৈরি করতেছে একটা বস্তু। তো এই বস্তুর সাপেক্ষে তোমার যতটুকু এরিয়া জুড়ে এই বস্তুটা তার প্রভাব বিস্তার করতেছে, সেই এরিয়াটাকে বলতেছি এই বস্তুর ক্ষেত্র। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র বিষয়টা প্রায় সেম। তো এখন এই মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে হইতে হবে ফার্স্ট অফ অল, ক্ষেত্রটা বুঝাইলাম। আর হচ্ছে এখানে কি করতে হবে, একক ভরের কোন একটা বস্তু স্থাপন করতে হবে। কি করতে হবে, একক ভরের কোন একটা বস্তু স্থাপন করতে হবে। একক ভরের, একক ভরের কোন বস্তু কি করতে হবে, স্থাপন করতে হবে। একক ভরের কোন একটা বস্তু স্থাপন করতে হবে, তাহলে সে যে বল অনুভব করবে, সে যে যে বল অনুভব করবে, অনুভব করবে, তাই হচ্ছে বা তাই হলো কি বলতো, প্রাবল্য। তাই হলো প্রাবল্য। তাহলে প্রাবল্য যে বল অনুভব করবে সেটাকে আমরা বলছি প্রাবল্য। তাহলে প্রাবল্যকে কি লিখতে পারি বলতো দেখি, ই ইজ ইকুয়াল টু, প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করি, বা হচ্ছে তোমার প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করি। ই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু লিখতে পারি না, বলছে একক ভর স্থাপন করতে হবে। তার মানে যে বলটা আমি পাবো, সেই মানে যে বলটা প্রয়োগ করা হবে, বুঝতে পারতেছো কি বলছি? মানে মেইনলি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা প্রাবল্য। তাহলে ই ইজ ইকুয়াল টু হবে, আমি বলছি যে যে বল অনুভূত হবে, একক ভর যে বল অনুভব করে, তাহলে কি এটা কি এফ বাই এম হবে না? দেখো তো দেখি, ই ইজ ইকুয়াল টু তাহলে এফ বাই এম হবে না? তাহলে ই ইজ ইকুয়াল টু যদি এফ বাই এম হয়, আমরা তো জানি বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিউটন একটা সূত্র দিছে। সেই সূত্রটা কি, জি এম এম মানে এটা আর দিয়ে একটু ডিভাইডেড বাই ডি স্কয়ার বা আর স্কয়ার, ডি স্কয়ার ডিভাইডেড বাই এম। তাহলে এই এম কাটে, তাহলে কি থাকে, ডি না দিয়ে আমরা আর দিই, আর দেওয়াটা বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে। ডি আর যে কোনো কিছু দিতে পারো, বাট আমরা প্রকাশ করি আর দিয়ে, তাই আর দিচ্ছি, আর স্কয়ার। তাহলে এখানে মেইনলি যেটা থাকতেছে সেটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এই এমটা কি, এম হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী ভর, যে ভরটা আমাদের এই ক্ষেত্রটা তৈরি করতেছে, বা যার মধ্যে আমরা রাখতেছি এনে, সেই ক্ষেত্রটা যেই ভরটা তৈরি করতেছে, সেই ভরের সাপেক্ষে আমরা প্রাবল্য বের করতে পারতেছি, যে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখানে কিন্তু ওই একক ভরের যে বস্তুটাকে আনলাম সেটা তো সবসময় 1 কেজি, ওই জন্য আমরা আর কাউন্টে আনতেছি না, জি এম 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 তো 1, তাহলে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। বুঝতে পারছো? তাহলে আমি যদি এখানে সুন্দর করে লিখে দিই, ই ইজ ইকুয়াল টু কি, জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমাদের প্রাবল্য। তবে মাঝে মাঝে তোমাদের প্রাবল্য, আচ্ছা এখন ওটা না পড়াচ্ছি, থামো। তো এটা হচ্ছে তোমাদের কি বলতো, প্রাবল্য। আচ্ছা, তাহলে বুঝতে পারলা তো বিষয়টা। এবার আসো, প্রাবল্যের পরে আমাদের টপিক হচ্ছে যে লব্ধি প্রাবল্য শূন্য। ওকে, লব্ধি প্রাবল্য শূন্য। তাহলে লব্ধি প্রাবল্য শূন্য, তোমাদের এরকম মাঝে মাঝে কোশ্চেন দিতে পারে যে এখানে একটা এম ভরের একটা বস্তু আছে, এখানে এম ওয়ান ভরের একটা বস্তু আছে, এখান থেকে এখানে আছে হচ্ছে এম টু ভরের একটা বস্তু। ওকে, তাহলে এম ওয়ান ভরের একটা বস্তু আছে, এম টু ভরের একটা বস্তু আছে। তো এখান থেকে বলছে যে, বলতে পারে যে এখান থেকে কত দূরে, এখান থেকে কত দূরে তোমার যে হচ্ছে তোমার একটা স্থান পাবা, সেই স্থানটাতে প্রাবল্য, লব্ধি প্রাবল্য, এদের যে লব্ধি প্রাবল্য থাকবে সেটা শূন্য হবে। এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের, হচ্ছে সিকিউ আসতে পারে, আবার এমসিকিউ আসতে পারে। তাহলে এখানে দেখো মেইনলি যে এম ওয়ান আর এম টু, আর এখানে মধ্যবর্তী ধরো যে এখানে ফার্স্ট অফ অল আমরা ধরে নিই যে এম ওয়ান ইজ লেস দেন এম টু। ওকে, ধরে নিলাম এটা। তো মানে এমনি আমি তোমাকে বোঝানোর সাপেক্ষে ধরে নিলাম, একটা সূত্র আনবো, যে সূত্রটা তোমরা মনে রাখলে ওটা তুমি এমসিকিউ এর ক্ষেত্রেও খাটাইতে পারবে। তো ধরো এটা হচ্ছে তোমার
এক্স ডিস্টেন্সে যে এই ক্ষুদ্র ভরের যে বস্তুটা সেখান থেকে এক্স দূরত্বে যে আমি লব্ধি প্রাবল্য শূন্য পাবো। তাহলে গোটাটার ডিস্টেন্স যদি হয় হচ্ছে তোমার ডি, তাহলে বাকিটা কি হবে, ডি মাইনাস এক্স হবে না? আর বলছে কি লব্ধি প্রাবল্য কি হবে, শূন্য হবে। তাহলে লব্ধি প্রাবল্য শূন্য হওয়ার জন্য তো সমান হওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি টানে মারে, এটাও যদি সমান পরিমাণ টানে, তাহলে কিন্তু এক সময় যে মেইনলি আমাদের লব্ধি প্রাবল্যটা কি হবে, জিরো হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে বের করি যে আমরা এই m1 ভরের জন্য লিখবো যে প্রাবল্য E অফ m1 ইজ ইকুয়াল টু E অফ m2, তাই না? আচ্ছা, তাহলে E অফ m1 এর জন্য কি দাঁড়াচ্ছে, g m1, ওকে, gm1। আর এখানে ধরে নাও এখানে সবসময় যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে সেই বিন্দুতে অলওয়েজ ধরে নেবা 1 কেজির একটা বস্তু আছে, বুঝতে পারছো? যেহেতু প্রাবল্য প্রাবল্য মানেই তো 1 কেজি ভরের একটা বস্তুকে বসাবো বা একক ভরের যাকে আমরা বলতেছি। তাহলে gm1 ইনটু 1, এক আমরা দিলাম না, ডিভাইডেড বাই এখান থেকে x স্কয়ার ইজ ইকুয়াল টু gm2 ডিভাইডেড বাই d মাইনাস x হোল স্কয়ার। কোনো সমস্যা থাকার কথা না আশা করছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি জি জি কাটতে পারি না, তো এখানে জাস্ট কি থাকে, আমাদের বের করার কথা কি x না। তাহলে d কে এই পাশে নিয়ে আসি, d মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কয়ার, একবারে নিলাম, এটা আশা করি আর বোঝানোর এক্সট্রা কোনো কারণ নাই। m2 ডিভাইডেড বাই m1 করলাম, m2 ডিভাইডেড বাই m1 করলাম। এখন কি করলাম, এটাকে রুট করে দিব, রাইট? d একবারে লিখছি, দেখো এটাকে একবারে রুটও করব প্লাস এটাকে ভাঙবো, d বাই এক্স, আর এখানে কি মাইনাস ওয়ান না, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, আর ইজ ইকুয়াল টু কি আসে, রুট ওভার m2 ডিভাইডেড বাই কি আসে m1। তাহলে d বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু রুট ওভার m2 ডিভাইডেড বাই m1। তাহলে এখানে কি আসবে, এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, প্লাস ওয়ান। আর এক্সটাকে যখন আমরা উল্টাবো তখন কি হবে, এই রুট ওভার m2 ডিভাইডেড বাই m1 প্লাস ওয়ান, আর নিচের এক্সটা কি হবে বলতো, আমাদের তো এক্স লাগবে, তাহলে এক্সটা উপরে যাবে, ওই জিনিসটা নিচে আসবে। তাহলে একবারে যেটা হচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে, যে সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, তাহলে এই যে দেখো এটাকে যদি আমি এখন উপরে তুলি, উপরে তুলে দিই। আচ্ছা, তাহলে এবার কি দেখো তো, x ইজ ইকুয়াল টু কি হবে, x ইজ ইকুয়াল টু এটাকে ওই যে যেটা বললাম d ডিভাইডেড বাই, এটা একবারে করতেছি, রুট ওভার m2 ডিভাইডেড বাই m1 প্লাস 1, এটা একটা সূত্র, সূত্র আকারে এটা মনে রাখতে, মনে রাখার কৌশলটা আমি বলতেছি, সেটা কোনো বিষয় না। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। এখন মনে রাখবে কিভাবে সেটা বলি, তুমি আগে বলবা, তুমি আগে কোশ্চেনে দেখবা কোন ভরটা ছোট এবং কোন ভরটা বড়। তো যেই ভরটা দেখবা ছোট সেই ভরটা কি করবা, নিচে রাখবা, আর যে ভরটা বড় সেটা উপরে রাখবা। তার মানে মেইন সূত্রটা কি, এদের মধ্যবর্তী যে দূরত্বটা দেওয়া থাকবে সেইটা থাকবে উপরে, আর এদের যে তোমার হচ্ছে উপরে থাকবে, আর নিচে কি থাকবে, রুট ওভার বড় ভর ডিভাইডেড বাই ছোট ভর, আর কি এক্সট্রা করে প্লাস ওয়ান। এটা দিয়ে যদি আমি ভাগ করি ডি কে, তাহলে আমরা ডিরেক্ট পেয়ে যাব যে আমাদের কতটা দূরে গেলে লব্ধি প্রাবল্য শূন্য হবে। আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাদের যদি এখানেও এই অবস্থানে অনেক সময় লব্ধি প্রাবল্য শূন্য হয়, বুঝতে পারছো? এই অবস্থানে অনেক সময় কি হয়, লব্ধি প্রাবল্য শূন্য হয়। এই জিনিসটা, এই ফ্যাক্টটা কখন সম্ভব জানো, এই ফ্যাক্টটা সম্ভব হচ্ছে, লব্ধি প্রাবল্য এই ফ্যাক্টটা সম্ভব হচ্ছে যখন এইটাও তোমার হচ্ছে, এখানে তো তেমন কোনো কথা নাই। আচ্ছা, এটাই মনে রাখো যে হচ্ছে x ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই রুট ওভার বড় ভর ডিভাইডেড বাই ছোট ভর প্লাস ওয়ান। ওকে, তাহলে আসো কিলাম আমরা। আচ্ছা, এটা এই সূত্রটা তোমাদের মনে রাখলেই হয়ে যাবে বাকিটা। এরপরে আসো পরের স্লাইডে। পরের স্লাইডে কি বলছে যে মহাকর্ষীয় বিভব। আচ্ছা, যেহেতু আমরা প্রাবল্য বললাম, স্বভাবতই আমাদের কি পড়তে হবে, বিভবটা পড়তে হবে। তাহলে আসো বিভব সম্পর্কে আমাদের বেশ মতবিরোধ হয়ে গেছে, বুঝতে পারছো? বেশ অনেকজন অনেক কথা বলছে বিভব সম্পর্কে, তবে আমি কিছু কথা বলবো, এগুলো মনে রাখবা। সেটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় যেগুলা লিখলে মার্ক পাবা সেটাতে বলছি। আর বিভবটা কি, বিভবটা হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল, আমি কোন একটা অসীম থেকে অসীম হতে আমি কি নিয়ে আসবো বলতো, একক ভরের কোন একটা বস্তুকে, একক ভরের কোন বস্তুকে
কোনো বস্তুকে একক ভরের কোন একটা বস্তুকে আমি অসীম ডিস্টেন্স থেকে নিয়ে আসছি, তাহলে একক ভরের কোন একটা বস্তুকে অসীম দূরত্ব থেকে আনতে প্রাকৃতিক বলে, কেমন করে আনতে? সমবেগে। কিভাবে বলতো? সমবেগে ও প্রাকৃতিক বলের বিরুদ্ধে বলের বিরুদ্ধে আনতে যে কাজ করতে হয় তাই কি? তাই হচ্ছে বিভব। বুঝতে পারছো? তাই হচ্ছে বিভব। কি বললাম বলতো? যে ফার্স্ট অফ অল আমি যেটা বললাম সেটা হচ্ছে যে অসীম হইতে, ফার্স্ট অফ অল কি বলছে বলতো? অসীম হইতে। এটা একটু ইন্ডিকেট করবো, অসীম হইতে। তারপর কি বলছি? একক ভরের একটা বস্তুকে। এবার কি বলছি? সমবেগে। তারপর বলছি প্রাকৃতিক বলের বিরুদ্ধে। দেখো যে আমাদের ধরে নাও কোন একটা বস্তুকে আমরা উপর থেকে পড়ন্ত বস্তুকে ফেলে দিলাম, তাহলে নিচে বিনা বাধায় পড়তেছে, বাতাসের বাধা নগণ্য। তাহলে কি, যদি আমরা এই বস্তুটাকে সমবেগে ফেলতে চাইতাম তাহলে কি করতে হতো? এই বস্তুটা যদি সমবেগে নিয়ে আসতে চাইতাম, এমনিতে কি ত্বরণে পড়বে না, জি ত্বরণে, তাহলে আমাদেরকে একে কি হইতে হতো? এর একটা আপওয়ার্ড একটা বল দিতে হইতো। একে বল দিলে এই তখন যখন সমবেগে নামার চেষ্টা করতো তখন আমরা ওই পরিমাণ বল দিয়ে দিতাম, তাহলে দুই বল যখন সমান হয়ে যাইতো তখন সাম্য অবস্থা ক্রিয়েট করতো, দেন ওটা সমবেগে নামতো। লিফটের ক্ষেত্রে এটা কিন্তু বেশ ভালো রকমের কাজ করে, দেখবা। তো এটাকে যদি আমি সমবেগে নিচে নিয়ে আসতে মানে চাইতাম, তাহলে এর গতির বিপরীতে আমাদেরকে কি দিতে হতো? ওই সেম পরিমাণ যে বলে ওই নিচে নামতেছে, মানে যে ত্বরণে নিচে নামতেছে, সেই ত্বরণ ইনটু ওই ভর দিয়ে আমাদেরকে কি করতে হতো? ওই বলটা দিতে হতো, প্রেস করতে হতো। তাহলে কি হতো? ওটা সমবেগে নিচে নামতো। তাহলে কিন্তু ওটার গতির বিপরীতে আমরা দিতেছি। তাহলে সমবেগে আনতে হলে অবশ্যই আমাদেরকে একটা প্রাকৃতিক বলের বিরুদ্ধে এখানে আরেকটা কথা মিস হয়ে গেছে, সেটা হচ্ছে প্রাকৃতিক বলের বিরুদ্ধে এজেন্ট কর্তৃক কৃত কাজ। এজেন্ট কর্তৃক কৃত কাজ। প্রাকৃতিক বলের বিরুদ্ধে এজেন্ট কর্তৃক মানে এজেন্ট কর্তৃক কৃত কাজটাই হচ্ছে আসলে আমাদের বিভব। এজেন্ট বলতে কি বোঝাচ্ছি? এক্সটার্নাল এজেন্ট। একজন প্রাকৃতিক বলের বিরুদ্ধে একজন এক্সটার্নাল এজেন্ট, আমি এক্সটার্নাল এজেন্ট হিসেবে এটাকে যখন সমবেগে নামাচ্ছি তখন এটাকে বল প্রয়োগ করতেছি। এটাই হচ্ছে কথা। এক্সটার্নাল একজন এজেন্ট কি করবে? এটাকে বল প্রয়োগ করবে। ওকে, তাহলে আমরা এটা নিয়ে, এটা শেষ আমাদের। আচ্ছা, তাহলে আসো এবার একটা প্রাবল্য আর বিভব। আর বিভবের সূত্রটা কি? বিভবের সূত্র হচ্ছে, বিভবকে আমরা কি দ্বারা প্রকাশ করি জানো? ভি দ্বারা প্রকাশ করি, ভি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি? অবশ্যই মাইনাস জি এম ডিভাইডেড বাই কি বলতো? আর। জি এম ডিভাইডেড বাই আর। এখন বলবো ভাইয়া এটা কি আপনি আকাশ থেকে নিয়ে আসলেন? না, আমি আকাশ থেকে নিয়ে আসি নাই। মাইনাস কেন হচ্ছে সেটারও একটা ব্যাখ্যা আছে, আর জিএম বাই আর কেন হচ্ছে সেটার একটা ব্যাখ্যা আছে। তাহলে ফার্স্ট অফ অল এখানে একটু ইয়ে করে দিই, ছোট করে দিই বিষয়টা। এখানে থাক। এবার দেখো যে আমাদের বিভব আর প্রাবল্যর একটা ইয়ে আছে, বুঝতে পারছো? আমাদের বিভব আর প্রাবল্যের একটা সম্পর্ক আছে আমাদের। তো ওই সম্পর্কটা কি? ওই সম্পর্কটা হচ্ছে, আচ্ছা এটা হঠাৎ এরকম হয়ে গেল কেন? আচ্ছা ওয়েট, ওকে এটাকে ঠিক করছি। হ্যাঁ হয়ে থাক, থাক আপাতত এইভাবে থাক, সমস্যা নাই। এখানে কি একক ভরের ভিন্ন কারণ হয়ে গেছে, ভরের কোন বস্তুকে, হ্যাঁ। আর এখানে কি ছিল? এজেন্ট, এজেন্ট। ওকে, তাহলে এখানে যেটা বলছিলাম সেটাতে আবার আসি যে, আচ্ছা বিভব আর হচ্ছে প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এটা অনেক সময় অ্যাডমিশনেও এইভাবে আসতে পারে, হ্যাঁ। তাহলে সম্পর্কটা হচ্ছে যে E ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই
dr। যদি আমরা ওই ব্যাসার্ধের সাপেক্ষে বা দূরত্বের সাপেক্ষে যদি আমরা v কে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রাবল্য। তাহলে এখন প্রাবল্য তো আমরা অলরেডি পাইছি। প্রাবল্য কি পাইছি, যে gm ডিভাইডেড বাই r স্কয়ার না, ইজ ইকুয়াল টু কি মাইনাস dv বাই dr না। তাহলে এই আমরা তো বের করবো v, মানে বিভব বের করব। তাহলে বিভব বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে একটু একটা সেপারেশন দিয়ে দিই। তাহলে দেখো, বিভব বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, v কে আমরা বের করব। তাহলে এটাকে, তাহলে এই dr কে এই পাশে পার করে দিই। তাহলে কি হচ্ছে, gm ডিভাইডেড বাই r স্কয়ার ইনটু কি dr ইজ ইকুয়াল টু কি dv না। তাহলে এখন দেখো তো, দুই পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, যেহেতু ডিফারেন্সিয়েট করা আছে, ইন্টিগ্রেশন করে দিলে আমরা v এর মানটা পাবো, তাই তো? আচ্ছা, তাহলে এর আগে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই, তাহলে যেটা হবে, এই পাশটা আগে লিখি, v ইজ ইকুয়াল টু লিমিট ধরে নাও 0 থেকে v। এর লিমিট হচ্ছে 0 থেকে v, আর এর লিমিট হচ্ছে r ইনিশিয়াল টু r ফাইনাল, কোনো সমস্যা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, এগুলা না দিলেও হবে, r ই দিই, হ্যাঁ 0 থেকে r ই দিই, আর ইনিশিয়াল টু আর ফাইনাল দিয়ে তোমরা নিজেরা করতে পারবা, 0 থেকে 8 দিয়ে করতে, তাহলে আমরা মেন ওই সূত্রটা পাবো। তাহলে কি হবে, gm এটা তো তোমার স্থির হয়ে আছে, এটা যেহেতু একটা ধ্রুবক, এটা বাইরে চলে আসতো, সমস্যা নেই, ইনটু কি r মাইনাস 2 না, ইনটু কি dr। তো আমরা কি জানি, এখানে যদি r মাইনাস 2 থাকে, মানে ইন্টিগ্রেশন করার নিয়মটা কি জানি, একটা পাওয়ার কি করতে হয় সব সময়, এই পাওয়ারটা এটাকে উপরে তুলে দিই, ইনটু r স্কয়ার dr। আচ্ছা, এবার দেখো এখানে কি হবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে 0, হ্যাঁ ঠিক আছে। তো এখানে তোমার gm r মাইনাস 2, তাহলে v ইজ ইকুয়াল টু এই এই যে r gm তো বাইরে চলে আসলো, আর এখানে যে r মাইনাস 2 থাকলো, সেটা কি হবে, r মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1, এটা হচ্ছে মেইন, হ্যাঁ। আর ইন্টিগ্রেট করে ফেললাম, তাহলে কি দাঁড়ালো, gv ইজ ইকুয়াল টু এই মাইনাস 1 মাইনাস 2 প্লাস 1 এ মাইনাস 1 হয়, এই মাইনাস 1টা সামনে চলে আসবে, সেটা হচ্ছে মাইনাস gm ডিভাইডেড বাই কি হবে, এখানে -1, এই rটা তখন নিচে চলে আসে, দিয়ে কি হয়, gm ডিভাইডেড বাই r হয়। এবার বুঝতে পারছো কেমনে এই সূত্রটা আসলো, -gm ডিভাইডেড বাই r। কেননা এইটা মনে রাখবা, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখার ট্রাই করবা, বুঝতে পারছো? এই সূত্রটা একটু মনে রাখার ট্রাই করবা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ওকে, এইটা একটু মনে রাখার ট্রাই করবো বেশ ভালো রকমের, এটা কিন্তু পরেও কাজে লাগবে, শুধু এখন না, পরেও কাজে লাগবে এটা। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই, কি আছে। আচ্ছা, এবার দেখো, এটা কিন্তু অনেক সময় তোমাদের, এটা আমি বলবো না যে খুব আসে, এটা অনেক সময় আসে, অনেক সময় আসে না। তাহলে কি, বিভিন্ন স্থানে বিভব এবং প্রাবল্য, চলো এবার দেখে নি এটা কি বলছে। বিভিন্ন স্থানে বিভব এবং প্রাবল্য, এটা জাস্ট আমি তোমাকে দেখাবো ফাঁপা গোলকের ক্ষেত্রে আর নিরেট গোলকের ক্ষেত্রে, কারণ এই দুটাই বেশি লাগে। আরেকটা আছে তোমার হচ্ছে ভর বিশিষ্ট রিং এর ক্ষেত্রে, মানে গোল একটা রিং থাকবে, ওর ভিতরে রিং তো বোঝো এরকম, কিন্তু ওটা কি একটু মোটা রিং হবে, মানে ভর থাকবে। তাহলে ওখানে 4টা জায়গা পাওয়া যাবে, একটা হচ্ছে তোমার বাইরে, একটা হচ্ছে এর পৃষ্ঠে, একটা হচ্ছে এই দুইটা, তোমার হচ্ছে বিষয়টা এই যে এরকম হয়, এরকম হয়, দিয়ে এরকম হবে, আর এখানে কি থাকবে, ভর থাকবে। তো তখন 4টা জায়গা পাবে, একটা এখানে, একটা এইখানে, একটা এখানে, একটা এখানে, আর একটা এখানে, 1 2 3 4 5টা, সরি 5টা জায়গা পাবা। তো এই হচ্ছে কথা, এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা তোমাদের লেভেলে বেশ কঠিন হয়ে যায়, এই জন্য এটা আমি পড়াবো না। আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এই কটা জিনিস, হ্যাঁ, যে বিভিন্ন স্থানে বিভব এবং প্রাবল্য, এটা হচ্ছে ABC ফাঁপা গোলক, এভাবে। ওকে, ফাঁপা গোলকের ক্ষেত্রে আমরা দেখি দুইটা অবস্থান, একটা হচ্ছে তোমার এ অবস্থান। এই অবস্থানে কি দাঁড়াচ্ছে, এই অবস্থানের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে, এই অবস্থানে যেটা হচ্ছে তোমার এখানকার ডিসটেন্সটা হচ্ছে x, আর এটার যে ব্যাসার্ধ সেটাকে আমরা বলতেছি বড় r। ওকে, তাহলে এখানে 1 নম্বরে এ অবস্থানে যেটা হচ্ছে সেটা x, মানে এই অবস্থানটা কেন্দ্র থেকে যত দূরে সেটাকে আমরা x দ্বারা ইন্ডিকেট করতেছি, x টা এখানে বড় হবে ব্যাসার্ধ থেকে। বি অবস্থানটা যেটা হবে, x ইজ ইকুয়াল টু হবে r। সি অবস্থানটা যেটা হবে সেটা হচ্ছে x ইজ লেস দেন হবে r। ওকে, তাহলে এখানে দেখো যে প্রাবল্যটা কি হবে,
প্রাবল্যটা কি হবে এখানে, এক্স ইজ গ্রেটার দেন আর না। আমি একটা কথা বলবো যে কেন্দ্র থেকে বাইরের দিকে আর পৃষ্ঠে কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না। কেন্দ্র থেকে মানে পৃষ্ঠ থেকে বাইরের দিকে এবং পৃষ্ঠে কোনো ঝামেলা না, যেই সূত্র জানো সেই সূত্র ওয়াইজ বসাই দিবা। এক্স ইজ গ্রেটার দেন আর না, তাহলে এক্স ইজ গ্রেটার দেন আর যাই হোক, এটা কি বাইরে, তাহলে বাইরে আমরা কোনো ঝামেলা করব না, ডিরেক্ট আমরা লিখবো জি এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। বুঝতে পারছো, gm ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর বিভব কি লিখবো, এখানে কি আমরা ঝামেলা করবো না, এখানেও ঝামেলা করবো না। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এক্স হবে জাস্ট। হ্যাঁ, সেটা হবে আমরা কেন মাইনাস দিই বিভবের আগে, সেটা হচ্ছে দেখবা ইলেকট্রনের শক্তির আগে আমরা মাইনাস দিই। কেন দিই, কেননা ইলেকট্রনের শক্তিটা হচ্ছে নেগেটিভ, বুঝতে পারছো, নেগেটিভ। ওকে সরি, তো ইলেকট্রনের শক্তিটা হচ্ছে নেগেটিভ, ওই জন্য ওর আগে মাইনাস দিই। কেন দিই, তার কারণ হচ্ছে ইলেকট্রন একটা তোমার ক্ষেত্রের মধ্যে আবদ্ধ থাকে, আর যদি কোনো একটা জিনিস আবদ্ধ থাকে তখন সেটাকে আমরা মাইনাস দিয়ে ইন্ডিকেট করি, বোঝাই যে সেটা ওই ওই ক্ষেত্রটার কাছে ঋণী হয়ে আছে। মাইনাস দিয়ে বোঝাই যে ওইটা ওর ওই ক্ষেত্রের কাছে ঋণী হয়ে আছে, বুঝতে পারছো, এই হচ্ছে কথা। তাহলে এখন আসো যে এই জন্য আমরা আসলে মাইনাস দিই, কারণ এটা একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে যখন আবদ্ধ হয়ে থাকে বা একটা ঋণী হয়ে থাকে, তখন আমরা ওটাকে মাইনাস দিয়ে প্রকাশ করি যে এটা এর থেকে কিছু পরিমাণ নিয়ে আছে জিনিস, সেটাকে যদি ওখানে দেওয়া হয় তাহলে ওটা মুক্ত হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, এবার আসো আমি কি বলছিলাম যে বাইরে, পৃষ্ঠের বাইরে এবং কি পৃষ্ঠে কোনো ঝামেলা আমরা করব না, তাহলে এটা কি হবে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার না, আর এটা কি হবে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর হবে, কোনো ঝামেলা হবে না। ঝামেলাটা হয় কেন্দ্রে মানে ভিতরে, এই 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 জায়গাগুলো, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে, বুঝতে পারছো, এই জায়গাগুলোতে ঝামেলাটা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো তো এক্স যখন সি অবস্থানে, এক্স যখন ভিতরে, মানে এটা যখন ভিতরে, সি অবস্থানটা যখন ভিতরে, তখন কি হচ্ছে, তখন এর যে বিভবটা, এর যে প্রাবল্য, সে প্রাবল্যটা কি হবে, এটা ফাঁপা গোলকের সময় সবসময় মনে রাখবা এই প্রাবল্যটা হবে জিরো। কেন জিরো হবে, তার কারণ হচ্ছে এখানে একে আকর্ষণ করার মতো তেমন আর কোনো বল নাই, পৃষ্ঠের সবগুলো আকর্ষণ ওই যে আমি তোমাকে দেখাইছিলাম না ওই তোমার ইয়েকের ক্ষেত্রে, কেন হচ্ছে তোমার গভীরতায় যে জিটা পরিবর্তন হয়, যে ওই অবস্থানে যদি একটা দাগ দিই, উপরে যে ভরটা থাকে আর নিচে যে ভর বেশি থাকে, দূরত্বও বেশি হয়, আর উপরে ভর কম থাকে বা দূরত্ব কম থাকে, এই জন্য দুইটার বল সমান হয়ে যে তোমার ওখানে আর এই পাশের ওই গোলকের, ওই বাইরের গোলকের কোনো প্রভাব থাকে না। এইটার ক্ষেত্রেও সেম কেস ঘটবে, যে উপরের আকর্ষণ নিচের আকর্ষণ সব ইকুয়াল হয়ে যাবে, কোনো ধরনের প্রাবল্য আর কোনো বলই কাজ করবে না এখানে, বুঝতে পারছো, এই জন্য জিরো। আর এখানে বিভবটা কি হয়, এটা সবসময় মনে রাখবা যে এই কি বলে ফাঁপা গোলকের ক্ষেত্রে আমাকে বল এই অসীম দূরত্ব থেকে বিভব বলতে আমরা কি বুঝাইছিলাম, যে অসীম দূরত্ব থেকে, এই যে আগের স্লাইডে তোমরা দেখতে পারো যে এখানে আমরা কি বুঝাইছিলাম বিভব, এই যে এখানে অসীম দূরত্ব থেকে কোন একটা একক ভরের বস্তুকে সমবেগে প্রাকৃতিক বলের বিরুদ্ধে এজেন্ট কর্তৃক যে কাজ হয় সেটা হচ্ছে বিভব। তাহলে এইটাই কিন্তু আমি এখানে বলছি যে তাহলে আমাকে ফাঁপা গোলকের ক্ষেত্রে জাস্ট আমাকে পৃষ্ঠ পর্যন্ত এনে রেখে দিতে হয়, তারপরে যতই ভিতরে নিয়ে যাও না কেন সেটা অটো হয়ে যায়, ওটা আর তোমাকে কোনো কাজ করতে হবে না। তাহলে এটার কাজটা কি, এটার বিভবটা কি, এটার বিভব হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই আর, নট কিন্তু এক্স, কি বললাম আর, আর কি ব্যাসার্ধ, কিন্তু বুঝো কিন্তু। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে তোমাদের একটা ছক আকারে করে দিলাম, এই ছকটা তোমরা দরকার হলে তুলে নিবা খাতায়, যে পরীক্ষার আগে জাস্ট খালি ছকগুলো দেখে যাবে, কেননা এমসিকিউ আসে এখান থেকে, আর সিকিউ আসার প্রবাবিলিটি খুবই কম, বুঝতে পারছো। এখন দেখো, এখন যেটা তোমাদের কথা সেটা হচ্ছে নিরেট। আচ্ছা, তাহলে আমরা এখন আসছি যে নিরেট গোলকের ক্ষেত্রে, তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে আমাদের কি আসছে বলতো, নিরেট গোলকের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই আমি কি বলছিলাম যে পৃষ্ঠের বাইরে এবং পৃষ্ঠে কোনো ঝামেলা নেই, তার মানে আগেরকার যেটা দেওয়া ছিল আমরা ওটাই লিখে নিই, আগের ছক অনুসারে আমরা লিখে নিই, সেটা হচ্ছে জিএম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এটা কি মাইনাস জিএম ডিভাইডেড বাই এক্স, আর এক্স ইকুয়াল টু আর, আমি বলছি পৃষ্ঠেও কোনো ঝামেলা নাই, তাহলে কি ডাইরেক্ট লিখবা হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এখানে লিখবা হচ্ছে মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। কোনো সমস্যা আছে নাই। আর এখন আসো যে বলছে এক্স ইজ লেস দেন আর, এই ক্ষেত্রে আমি বলছিলাম ঝামেলা আছে। ঝামেলাটা কি, এক্স ইজ লেস দেন আর, এই ক্ষেত্রে তোমার হচ্ছে বিভব আর প্রাবল্য এই দুইটা জিনিস একটু ঝামেলা হয়। ঝামেলাটা কেন হয়, তার কারণ হচ্ছে তোমার পরীক্ষায় এই প্রমাণটা আসবে না কখনো যে কেন এক্স ইজ লেস দেন আর এর ক্ষেত্রে বিভবের সূত্রটা এইরকম হয়, একটু ভিন্ন হয়, ওটা জাস্ট মুখস্থ রাখবা। এটা তোমার বোর্ডের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না, তবে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝলা।
অ্যাডমিশনে এই বিষয়টা আসতেই পারে। এটাকে একটু বড় করে নিই, বিষয়টা সুবিধা হবে, তাইলে এটাকে পাশে টানলে শিট, থাক সমস্যা নেই, যেভাবে আছে ওভাবে হোক, বাইরে চলে যাবে, সমস্যা নেই, একটু বড় সূত্র তো। আর এই সূত্রটা কি, এটা আমি আগে লিখে দিই, তারপরে তোমাকে দেখাচ্ছি সাইডে। gm ডিভাইডেড বাই r কিউব ইনটু কি x, gm ডিভাইডেড বাই r কিউব ইনটু কি x। আর এই সূত্রটা কি, এই সূত্র হচ্ছে মুখস্থ করবা এটা, হ্যাঁ, এটার প্রমাণ অনেক বড় হয়, এটা দেখার দরকার নেই। gm ডিভাইডেড বাই 2r কিউব ইনটু 3r স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে সব থেকে একটা সহজ মনে রাখার ইয়া, যে বললাম যে এইভাবে পড়বা, দেখবা বইয়ে অনেক কাহিনী করে দেওয়া আছে, অত দরকার নেই। gm ডিভাইডেড বাই 2r কিউব ইনটু 3r স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আচ্ছা, তাইলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুড়ঙ্গ। হ্যাঁ, সুড়ঙ্গ, ওই যে তোমাদের আফিফ ভাইয়া যখন ক্লাস নিছিল তখন পর্যাবৃত্ত স্পন্দনে বলছিল যে আমি সুড়ঙ্গটা আমি পড়াবো। তো এখন সুড়ঙ্গ পড়ানোর পালা, তো চলো আমরা সুড়ঙ্গটা দেখি। তো সুড়ঙ্গ বলতে আমি বুঝাচ্ছি, এটা ব্যাস বরাবরে যদি আমরা কি করি, যদি আমরা ব্যাস বরাবরে কি করি, একটা ছিদ্র করি, বা ছিদ্র বলতে বোঝাচ্ছে যে একটা সুড়ঙ্গ খনন করি। ওকে, তো এটা ব্যাস না, জেনে রাখো, যেটা ব্যাস বাদে যদি অন্য যে কোনো কিছু হয়, মানে বৃত্তের যে কোনো জ্যা হয়, ধরে নাও আমার ইচ্ছা হলো আমি এই বরাবরের সুড়ঙ্গ করলাম, আমার ইচ্ছা হলো আমি এই বরাবরই সুড়ঙ্গ করলাম, দ্যাট ইজ নো, মানে কোনো রকমের পরিবর্তন কোনো কিছু আসবে না। তাহলে মেনলি আমরা ব্যাস বরাবর দেখাবো, দেখিয়ে আমরা বলবো যে আমরা যে কোনো ব্যাস, যে কোনো জ্যা বরাবরই যায় না কেন, আমাদের পরিবর্তনটা কি হবে, সেম হবে, মানে সেমই হবে। যেটাই পর্যায়কাল বের করি সেই পর্যায়কালটা কি হবে, সেম হবে। তাহলে আমরা এখন আসো যে বের করব যে এই তোমার ইয়েক বরাবর সুড়ঙ্গ, ব্যাস বরাবর যদি সুড়ঙ্গ খনন করি তাহলে কিরকম সময় লাগবে। একটা জিনিসকে যদি আমরা ব্যাস বরাবর এক স্থান থেকে আরেক স্থানে ছেড়ে দিই, যদি এখানে একটা বল থাকে, সেই বলটাকে যদি আমরা ছেড়ে দিই ব্যাস বরাবর, তাহলে ওই মানে কত সময় পরে আবার ওই জায়গায় ফেরত যাবে, এটা কি হবে, একটা এসএইচএম ক্রিয়েট করবে, এটা বলছিলাম মেবি। এটা যদি তোমার এখান থেকে ছাড়া হয় নিচে, তাহলে কি হবে, এটা যখন এই সাইডে বৃত্তের, যেহেতু এটা পৃথিবীর কেন্দ্র, তাহলে কেন্দ্র কি করবে, একটা বস্তুকে নিজের দিকে আকর্ষণ করবে। আর নিজের দিকে যখন আকর্ষণ করবে, কেন্দ্রের আকর্ষণের ফলে সে কি করবে, এখান থেকে এই বরাবর আসবে, আসার পর এই বরাবর আসে, এই পর্যন্ত আসবে, আসার পর কি হবে, এইখান থেকে তোমার যখন এই পাশে যাবে, তখন এই কেন্দ্র কি করবে, এটাকে আবার টান দিবে। ধরে নাও এখানে একটা বল আছে, এটাকে আবার পিছন দিকে টান দিবে। কিন্তু এক্স কোন দিকে, দেখো তো, এটা সরণ হচ্ছে এইদিকে, সরণ হচ্ছে এইদিকে, বাট এটা যখন এই পাশে যাচ্ছে তখন কি হচ্ছে, এক্স এইদিকে, বাট এফ কোন দিকে, বিপরীত দিকে টান দিতেছে না, অবশ্যই বিপরীত দিকে টান দিচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যখন এখন মনে করবা যে এই ক্ষেত্রে তো বল এইদিকে, এক্স তো এইদিকে, উত্তর হচ্ছে না, এই ক্ষেত্রে বল এইদিকে, বাট এক্স কি এখান থেকে এই পাশে। যে কেন্দ্র থেকে মাপবো না আমরা সবসময়, তাহলে কেন্দ্র থেকে ধরে নাও এইখানে বলটা উপর থেকে যখন এইখানে আসছে, তখন এক্সটা কিন্তু এইখানে, বুঝতে পারছো, এক্সটা কোনখানে বলো তো, এক্সটা হচ্ছে এইখানে, এক্সটা হচ্ছে কোনখানে, এক্সটা হচ্ছে ওইখানে, ধরে নাও আমরা কেটে দিলাম। তাহলে যখন আমরা কি করব, উপর থেকে মনে করো যে এই বলটাকে যদি আমরা উপর থেকে নিয়ে আসি, এখানে যদি এক্স থাকে, এখানে যদি এক্স থাকে, তাইলে হচ্ছে এইটাকে, এইটা যখন এইখানে ধরে নাও আছে, তখন এক্সটা কোন দিকে, কেন্দ্র থেকে এই বরাবরে। ওকে, কেন্দ্র থেকে এই বরাবরে হচ্ছে এক্স, আর বলটা কোন দিকে, উপর থেকে, বল কোন দিকে বলো, কেন্দ্রতে এই উপরে, আমরা যখন এই পাশে আসতেছি, যখন আমরা বলটাকে এইখানে রাখতেছি, এক্স আমাদের এইখানে উপর থেকে নিচের দিকে, কিন্তু বল কি এইখান থেকে এইখানে এক্স, তাহলে কি দুইটা পরস্পর বিপরীত দিকে না, বুঝতে পারলা তোমরা, এক্স কোন দিকে, এক্স হচ্ছে উপর থেকে নিচের দিকে, বাট বল কোন দিকে, নিচ থেকে উপর দিকে, তাহলে বিপরীত দিকে। তাহলে আর আর যখন এফটা এইদিকে আসতেছে, তখন আমরা কি হচ্ছে, এক্সটা কোন দিকে, এইদিকে, এক্সটা কোন দিকে বলো, এটা এইদিকে যাচ্ছে, কিন্তু বল কোন দিকে, বিপরীত দিকে টানতেছে, এক্স এইদিকে, বাট বল কোন দিকে, ওইদিকে, পরস্পর কত ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ। ক্লিয়ার? ওকে, তাহলে এটা নিয়ে আর আমরা বেশি না ইয়ে করি, এবার আমরা চলে যাই মেইন সূত্রে। তাহলে এখন দেখো, যদি বলটা একসময় এখানে তো আসবে নাকি, আচ্ছা, তাহলে এখানে আসলো, তাহলে আমরা এখন কি, ওই যে আমরা একটা সূত্র শিখছিলাম মেবি, ওই এই অধ্যায়ে একটা সূত্র আমি তোমাদেরকে বলছিলাম যে একটা নিরেট, মানে কোন একটা নিরেট, নিরেট একটা গোলকের মধ্যে যে কোনো স্থানে প্রাবল্য নির্ণয় করতে শিখাইছিলাম। তো সেই সূত্রটা কি ছিল, এই সূত্রটার মদদেই, মানে এই সূত্রটার সাহায্যেই আমরা এখন এটা বের করব। এই সূত্রটা কি ছিল, এই সূত্রের প্রাবল্য ছিল E is equal to gm ডিভাইডেড বাই r কিউব ইনটু কি x।
এটা মনে আছে কিনা? আমি ডিরেক্ট করতেছি। আচ্ছা, আমি যদি এভাবে না করি তাহলে আরেক ভাবে আমি করতে পারি, বুঝতে পারছো কোন ভাবে? সেটা হচ্ছে একটু বড় হয়ে যাবে। তোমাদেরকে যেহেতু আমি এটা শিখাইছি তাই এভাবেই করতেছি, সব থেকে শর্টেস্ট প্রসেসে শিখাচ্ছি। তাহলে দেখো, এইখানে কোন একটা বস্তু আছে, এর হচ্ছে প্রাবল্যটা কি হবে? gm ডিভাইডেড বাই r কিউব ইনটু কি x। x কি? x হচ্ছে এই যে এই কেন্দ্র থেকে ওই বস্তুটা ডিসটেন্স। তাহলে এখন জি আর আর কি? আর হচ্ছে রেডিয়াস অফ দা আর্থ। আচ্ছা, তাহলে হচ্ছে ই, তাহলে আমরা কি জানি? এফ ইজ ইকাল টু কি জানি? এফ ইজ ইকাল টু ই ইন্টু এম, তাই না? আমরা প্রাবল্য মানে কি? একক ভরের বস্তু কোন একটা মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে রাখলে যে বল অনুভূত হয়, তো সেই বলটাকে আমরা কি বলি? প্রাবল্য বলি। তাহলে এখন এম ভরের বস্তু হলে কি হবে? এম গুণ হয়ে গেলে ওটা একটা বল হবে। তাহলে এখন দেখো, ই এর সাথে এম বলতে কি বোঝাচ্ছি? জি এম এম ডিভাইডেড বাই আর কিউব ইন্টু কি এক্স না? দেখো তো এটা লেখা যায় কিনা? ওকে, এটা লেখা যায়। আর আমরা এসএইচএম থেকে তোমাদের আফিফ ভাইয়ের ক্লাসে এসএইচএম থেকে কি শিখছিলা বলো তো? এসএইচএম থেকে শিখছিল যেটা, সেটা হচ্ছে যে, আচ্ছা, এসএইচএম থেকে যেটা শিখছিলে সেটা হচ্ছে, এটাও যেহেতু একটা এসএইচএম, আমরা কিছুক্ষণ আগে এটার প্রমাণ দিলাম যে এটা একটা কি এসএইচএম কিনা বলো? এটা একটা এসএইচএম। তাহলে এটা যদি একটা এসএইচএম হয়, তাহলে নিশ্চয়ই আমরা এই এফ ইজ ইকুয়াল টু কে এক্স লিখতেই পারি কিনা বলো? লিখতে পারি কিনা? অবশ্যই পারি। মাইনাস হয়তো আমি মাইনাস দিচ্ছি না, আমি ইয়ে নিয়ে কাজ করবো, জাস্ট আমি হচ্ছে মান নিয়ে কাজ করবো। তো এটা আমরা f ইজ ইকুয়াল টু kx লিখতে পারি, কেননা এটা একটা এসএইচএম। আর এটাতে অবশ্যই আমি বারবার দেখাচ্ছি যে f সমানুপাতিক মাইনাস এক্স, এই হচ্ছে কথা। এখন যদি f ইজ ইকুয়াল টু k ইনটু x হয়, আবার f ইজ ইকুয়াল টু gmm ডিভাইডেড বাই r কিউব ইনটু x হয়, তাইলে কি আমরা এখানে লিখতে পারি না যে হচ্ছে তোমার এই যে এই কে আর এইটুকু সমান? লিখতে পারি কিনা বলো? কে আর এইটুকু সমান, দেখো এক্স এক্স দুটাতেই আছে, হ্যাঁ দুটাতেই আছে, জাস্ট কি কিসের পার্থক্য? এই কে একটা জায়গায় আছে আর এক জায়গায় কি আছে? জি এম এম ডিভাইডেড বাই আর কিউব। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে কে ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর কিউব। লিখতে পারি কিনা বলো? এটা ধরে নাও 1 নাম্বার ইকুয়েশন, এটা ধরে নাও 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 আর 2 থেকে কি লিখতে পারি? 1 আর 2 থেকে লিখতে পারি কে ইজ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর কিউব। আচ্ছা, এসএইচএম এ আরেকটা জিনিস শেখানোর কথা, যে কে হচ্ছে একটা স্প্রিং কনস্ট্যান্ট, বা কে এর বদলে আমরা লিখতে পারি এম ওমেগা স্কয়ার। কি লিখতে পারি বলো তো? এম ওমেগা স্কয়ার, এম ওমেগা স্কয়ার। আচ্ছা, জি এম এম ডিভাইডেড বাই আর কিউব। এখন দেখো তো এম আর এম কাটে কিনা? কাটে। তাহলে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? এম জি ডিভাইডেড বাই আর কিউব। পারি কিনা? তাহলে এখান থেকে এই লাইনে আসি, যে এখান থেকে লিখতে পারি না ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর কিউব, ওইটাই লিখলাম আবার। এখন ওমেগা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর কিউব। কিন্তু আমাদের তো কি লাগবে? আমাদের তো আর ওমেগা লাগবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি বলো? সেটা হচ্ছে আমাদের টি লাগবে। তাহলে ওমেগা থেকে টি নির্ণয়ের একটা সূত্র আমরা শিখছি, শিখছি কিনা বলো? শিখছি। সেই সূত্রটা কি? সেই সূত্র হচ্ছে যে 2 পাই বাই টি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কি? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি লিখতে পারি। 2 পাই ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর কিউব। তাহলে টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 2 পাই, 2 পাই, টি উপাশে যাবে, এটা এই পাশে যাবে, এটাকে এপাশে ভাগ আকারে আসলে কি হবে? রুট আর কিউব ডিভাইডেড বাই জি এম। হবে কি? হবে। তো এইটা তোমরা করে দেখবা, এটা করলে অ্যারাউন্ড 5077.36 সেকেন্ড আসবে। 77.36 সেকেন্ড। আর এটাতে মোটামুটি যদি মিনিটে করি তাহলে মোটামুটি 44.6 কি 7 মিনিট মতো আসবে। তো এইটাকে 44.7 মিনিট এরকমই আসবে, খুব একটা বেশি পার্থক্য হবে না, ক্যালকুলেটর নাই যেহেতু এখন করছে না এমনি। তো এইটাই হবে আর কি। তো 5077.36 সেকেন্ডকে যদি তুমি মিনিটে কনভার্ট করো, এরকম টাইপের একটা আসবে আনসার। তো এটাই হচ্ছে সেই পর্যায়কাল। পর্যায়কাল বলতে আমি বোঝাচ্ছি, এই বস্তুটা যখন এখানে ছিল, এই বস্তুটা এখান থেকে এখানে আসবে,
আবার এইখান থেকে এইখানে যাবে, এটা এসএইচএম ক্রিয়েট করবে। কেননা আমরা এটা বুঝাইছিলাম যে হচ্ছে ওই যে বারবার বলতেছি যে এফ এই পাশে, এই এক্স এই পাশে, এফ আর এক্স পরস্পর বিপরীত দিকে। তাহলে এটা যখন এটাকে ছেড়ে দেওয়া হবে একটা ব্যাসের মাথা থেকে, তখন এটা কেন্দ্রের দিকে আসবে, আবার এটা যাবে, দিয়ে পিছন বরাবর একটা টান আসবে, কেন্দ্র আবার টান দিবে ওকে, তখন ওটা টানতে 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 এই মোমেন্টে এসে এর বেগ আবার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তখন কি হবে, এটা আবার কেন্দ্রের দিকে যাবে, কেন্দ্রের দিকে যাইতে যাইতে কেন্দ্রেতে বেগ সর্বোচ্চ হবে, দিয়ে আবার যখন এখানে যাবে এই কেন্দ্র বরাবর একটা টান আসবে, দিয়ে কি হয়ে যাবে, ওই বেগটা আবার কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে এইখানে যায়। তাহলে এইখান থেকে এইখানে আসবে, প্লাস এইখান থেকে এইখানে যাবে, এইটাকে আমি বলছি আসলে কি বলতো, এইটাকে আমি বলছি আসলে পর্যায়কাল। এই বস্তুটা এখানে আসবে, এটাই হচ্ছে বস্তুটার পর্যায়কাল, এবং সময় লাগবে কত, 5077.36 সেকেন্ড অথবা 84.7 মিনিট। আর মেইন কথা হচ্ছে যে যদি বলে যে এক মানে এই একবার অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে ডিরেক্ট এটাকে 2 দ্বারা ভাগ করে দিবা। তখন কি এখানে মাঝে মাঝে বলতে পারে, এটা এটা সাধারণত বোর্ডে আসবে না, তবে অ্যাডমিশনে আসতে পারে। একবার অতিক্রমে সময়, অতিক্রমের সময় কত, সময় হচ্ছে ঠিক এটার অর্ধেক, মানে 42.36 সেকেন্ড, 36 মিনিট টাইপের এরকম আনসার আসবে। বুঝতে পারছো, 42.36 মিনিট আসবে একবার অতিক্রম, মানে জাস্ট এখান থেকে এখানে আসবে, আর এখান থেকে ওই পারে দুইটা একসাথে হইলে 84.7 মিনিট এরকম লাগবে সময়। তাহলে এবার আসো আমাদের পরের টপিক, এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, এটা থেকে বোর্ডে আসে। তো এটা হচ্ছে কেপলারের সূত্র। কেপলারের সূত্র কয়টা সেটা তোমরা জানো, কেপলারের সূত্র হচ্ছে 3টা মতো। তো শুরুর শুরুর সূত্রটা কি, শুরুর সূত্র হচ্ছে কক্ষপথের সূত্র। ডিরেক্ট আমরা টপিকে ঢুকে পড়ছি, কক্ষপথের কক্ষপথের সূত্র। তো কক্ষপথের সূত্রে কি বলছে, কক্ষপথের সূত্রে কেপলার বলছে যে আমাদের গ্রহগুলা ঘূর্ণনের ধারণা দিচ্ছে যে কেমনে কেমনে ঘোরে। তাহলে কেপলার বলছে যে আমাদের সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলা উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। তাহলে এটাতে কি কি বলছে বলো তো দেখি। কেপলার বলছে যে সূর্যকে ফোকাসে রেখে মানে উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলা ঘুরতেছে। তাহলে কি কি রাখছে, সূর্যকে রাখছে ফোকাসে, সূর্যকে ফোকাসে রেখে ফোকাসে রেখে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তাহলে এটাকে যদি আমি ভালো মানে দেখাতে চাই, তোমাদেরকে ভিজুয়ালাইজ করাতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে একটু ছোট করে দিই। আচ্ছা, তো সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। তাহলে চলো এটাকে একটু ভিজুয়ালাইজ করি। ভিজুয়ালাইজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, চিত্র আঁকতে হবে। ধরে নাও এটা একটা ইলিপস, তোমরা নিশ্চয়ই পড়ছো, এটা কনিক্সে পাবা যে উপবৃত্তাকার কক্ষপথে যদি গ্রহগুলা ঘোরে, তাইলে তোমরা মোটামুটি এটা হচ্ছে তোমার উপবৃত্ত একটা ইলিপস বা একটা উপবৃত্তের 2টা ফোকাস থাকে। চলো চিত্রটা আগে আঁকাই। এটা ধরে নাও কক্ষপথ, ওকে। আচ্ছা, এখানকার মধ্যে তোমার এটা হচ্ছে এটার অক্ষ, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। আর উপকেন্দ্রটা কোথায় থাকে, উপকেন্দ্র ধরো এখানে আছে, এখানে একটা উপকেন্দ্র। এটা ধরে নাও এখানে কি আছে, সান, সূর্য আছে, বুঝতে পারছো, এটা হচ্ছে ধরো সান এস। তাহলে এটা হচ্ছে একটা উপকেন্দ্র, আর এইটা হচ্ছে একটা উপকেন্দ্র, এইটা একটা উপকেন্দ্র, কিন্তু এটা এস প্রাইম দিলাম, কিন্তু ধরো সান এখানে আছে, মানে সূর্যটা এখানে আছে। তাহলে সূর্য যেহেতু এখানে আছে, তাহলে এটার চারদিকে নিশ্চয়ই ঘুরবে গ্রহগুলা। তাহলে ধরো আমার পৃথিবীটা কোন এক মোমেন্টে, মানে পৃথিবী হোক অন্য কোনো গ্রহ হোক, এরা উপবৃত্তাকার কক্ষপথে এমনি ঘুরতেছে। তাহলে ধরো সাদা দিলাম, এটা ধরে নাও একটা গ্রহ, হ্যাঁ, এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে।
তাহলে এটাই বলছে যে আমরা যদি ভিজুয়ালাইজও করলাম যে বিষয়টা হচ্ছে যে একটা উপবৃত্তের, এটা তোমাদেরকে ম্যাথে পড়ানো উচিত বা ম্যাথে পড়াই, সেটা হচ্ছে উপবৃত্ত বলতে কি বোঝায়। উপবৃত্ত হচ্ছে ওই যে তোমরা সঞ্চার পথ যখন শিখবা তখন শিখবা। তো উপবৃত্তের মধ্যে একটা উপবৃত্তে দুইটা ফোকাস থাকে, সেই ফোকাসের মধ্যে মনে করো যে ফোকাসে রেখে বলতে বোঝাচ্ছে যে একটা ফোকাসে যদি আমি সূর্যকে রাখি তাহলে দেখা যাবে যে ওই উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলা কি করতেছে, ঘুরতেছে, উপবৃত্তের ধরে ঘুরতেছে। ওকে, আর এটাই বলছে ফার্স্ট সূত্রে, কক্ষপথের সূত্র কিছুই না, জাস্ট খালি এটা ধরে নাও এমসিকিউ এ আসতে পারে, আর তেমন কোথাও রিটেনে তো আসার প্রশ্নই ওঠে না যে সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলা তোমার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। রিটেন আসলে ওই যে এক কয়ে দিতে পারে যে প্রথম সূত্রে কি বলা হয়েছে, তো এটা তখন বলবা তোমরা যে এটা বলা হয়েছে। তো এটা দেখো সূর্যকে কেন্দ্রে, এটা সূর্য ফোকাসে রাখছে, ফোকাস বা উপকেন্দ্রে রাখে। ফোকাসের আরেকটা বাংলা কি, বাংলা ভাষা হচ্ছে উপকেন্দ্র। তাহলে এটা ধরে নাও এস, এস কি, এস হচ্ছে আমাদের উপকেন্দ্র বা ফোকাস, উপকেন্দ্র বা ফোকাস, ফোকাস। আর এই এখানে ধরে নাও এটা এ, এ কি, এ হচ্ছে গ্রহগুলো, সাপোজ গ্রহগুলো, গ্রহ গুলো, এই হচ্ছে কথা। সেকেন্ড কি আসছে, সেকেন্ড সূত্র, সেকেন্ড সূত্র হচ্ছে আমাদের একটা গেল কিসের সূত্র বলতো, কক্ষপথের সূত্র। এরপর দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। কিসের সূত্র, ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্রের জন্য আমরা আগে চিত্রটা এঁকে নিই, আগে চিত্র আঁকালে বুঝতে পারবো ভালো। তাহলে ওই যে সেম চিত্র, সেম মডেলের চিত্র আঁকাবো। এটা উপকেন্দ্র, আর এখান থেকে মনে করো যে এটা একটা তোমার হচ্ছে ইয়ে, আর এখান থেকে ধরে নাও এটা হচ্ছে ফোকাস, ফোকাস এস ধরো, এস, এস বলতে স্থানও বোঝাচ্ছি আমি। এখন উপবৃত্তের যে সূত্র সেটা হচ্ছে ক্ষেত্রফলের যে সূত্র সেটা একটু বোঝো, এটা ভালো। তো ধরো যে এখানে গ্রহ আছে একটা, ধরো যে এইখানে আছে, এই অবস্থানটাকে এটা জেনে রাখো যে এই অবস্থানটাকে আমরা বলি অনুসুর। মানে এটা কাছে আছে না, মনে রাখার টেকনিকটা কি, মনে রাখার টেকনিক হচ্ছে মনে করবা যে এটা হচ্ছে কাছে, অনু মানে কি ছোট, তাহলে ছোট দূরত্বে যেটা সেটা হচ্ছে অনুসুর। এটা কি কি বলবা, অনুসুর। ইংলিশ নামটা অ্যাপহেলিয়ান আর পেরিহেলিয়ান, তো অনুসুর আর অপসুর এটা গুলায় যায় অনেক সময়, আমারও গুলায় যায়, আমার ঠিক মনে নাই যে অনুসুর অ্যাপহেলিয়ান নাকি পেরিহেলিয়ান। যাই হোক, এটা তোমরা একটু দেখে নিবা, গুগল সার্চ করলেই পাবা। তো এটা হচ্ছে অনুসুর অবস্থান আর এটা হচ্ছে অপসুর অবস্থান। অপসুর বলতে কি, অপ মানে মনে হয় বিপরীত দিক। তো এই ফোকাসের, যে ফোকাসে সূর্য আছে তার ঠিক বিপরীত দিকের অবস্থান, তো এই জন্য মনে করে যে এটার নাম রাখা হয়েছে অপসুর। আর এটা কাছে, তাই এটার নাম হচ্ছে অনুসুর, এই অবস্থানটার নাম, এই অবস্থান আর ওই অবস্থান। ওকে, তাইলে এখন আসো যে ধরো গ্রহগুলা কোন এক সময় এখানে আছে গ্রহ, আর কোন এক সময় এখানে আছে, আর এই পাশে কোন এক সময় এইখানে আছে, কোন এক সময় এইখানে আছে। আমি যদি এখন ডিরেক্ট একটা লাইন আঁকাই, লাইনটা ঠিক কালারটা চেঞ্জ করে দেওয়া উচিত। আর একটা লাইন দিব, সেটা হচ্ছে এখান থেকে এইখানে দিব, এখান থেকে হ্যাঁ ডিজিটাল জিনিস, এখান থেকে এখানে দিলাম। ওকে, ওকে। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, তো এটাকে একটু ভরাই দিই। ভরাই বলতে ধরো এটাকে এরকম করে দিই, এটাকে এরকম করে দিলাম। তো এবার আসো আমরা একটু চিত্র আঁকে ফেললাম, এবার আমরা বিবৃতিতে আসি। বিবৃতিটা কি, বিবৃতিটা হচ্ছে যে আমাদের সূর্যের কেন্দ্র, সূর্যের কেন্দ্র এবং যদি আমরা ও গ্রহগুলোর আবর্তনরত লিখবা, সামনে ভালো দেখাবে, ভদ্র দেখাবে, ও আবর্তনরত, আবর্তনরত
গ্রহগুলোর সূর্যের কেন্দ্র, মানে সূর্যের যে কেন্দ্র আছে, সূর্যের যে কেন্দ্র সেটা আর আবর্তনরত গ্রহগুলোর যে কেন্দ্র আছে সেই কেন্দ্র, সূর্যের কেন্দ্র আবর্তন গ্রহগুলোর কেন্দ্র বরাবর একটি সংযোজককারী সরলরেখা যদি কল্পনা করা হয়, সংযোজক সরলরেখা কল্পনা করলে বা করা হলে তা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে। কি বোঝালাম বলতো? যদি সূর্যের কেন্দ্র মানে এইটার কেন্দ্র, ওহো সরি সরি সরি, চিত্র তো আমার একটু ভুল গেছে, করবে, সরি, ভেরি সরি, কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা একটু ভুল গেছে, সেটা হচ্ছে এটা সূর্যের কেন্দ্র হবে। তো আগে আসলে বিবৃতিটা দিয়েও দেওয়া উচিত ছিল, যাই হোক মিস্টেক। তো দেখো সূর্যের কেন্দ্র বলতে কি, এই যে এটা থেকে এইটা প্লাস এইটা থেকে এইটা প্লাস কি এইখান থেকে তোমার হচ্ছে এইখান থেকে একটা টানলে এইটা সূর্যের কেন্দ্র আর গ্রহগুলোর কেন্দ্র যদি আমরা পরস্পর যোগ করে দিই, আর একটা কি, এই যে সূর্যের কেন্দ্র দিলাম, সূর্যের কেন্দ্র আর এই যে গ্রহগুলো আরেকটা জায়গা আছে এর কেন্দ্র দিলাম, যোগ করে একটা কি কল্পনা করছি, এটা হচ্ছে একটা সংযোজককারী সরলরেখা কল্পনা করছি ধরো। তাহলে সূর্যের কেন্দ্র আর গ্রহগুলার যে কেন্দ্র সেটা পরস্পর যোগ করলে যে সংযোজককারী সরলরেখাটা ক্রিয়েট হইলো, এই সংযোজককারী সরলরেখা ক্রিয়েট হইলো না বলো? তাহলে কি এইটাকে তখন কি বলবা? এই সংযোজককারী সরলরেখা হলো, এই সংযোজককারী সরলরেখাটা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে। এই ক্ষেত্রফলটা ধরো এ, এই ক্ষেত্রফলটা ধরো এ প্রাইম। বুঝতে পারলা? এই সেম গ্রহ এখান থেকে এইখানে যাইতে যেই সময় ধরে নাও t1 সময় লাগাইলো, আর এইখান থেকে এইখান থেকে এইখানে আসতে ধরো t2 সময় লাগাইলো, তখন কি হবে? t1 is equal to t2 হবে। বুঝতে পারছো? t1 is equal to কি হবে? t2 হবে। তাহলে যদি t1 মানে যদি t1 is equal to t2 হয়, তাহলে অবশ্যই a is equal to a prime হইতেই হবে। এবার ক্লিয়ার? তাহলে কি বলতেছে? এইটাই বলতেছে কেপলার তার দ্বিতীয় সূত্রে, যে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে সূর্যের কেন্দ্র আর যদি গ্রহগুলোর কেন্দ্র যোগ করে একটা সংযোজক সরলরেখা কল্পনা করা যায়, তাহলে তোমার এই যে সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে। ক্লিয়ার? আর সমান সময় সমান যে ক্ষেত্রফল তৈরি করলো, এই সমান সময় সমান ক্ষেত্রফলটা কি হবে? ইকুয়াল হবে। তাহলে এখান থেকে এইখানে যাক, তার যেই সময় লাগতেছে এইখান থেকে এইখানে যাইতেও কি লাগতেছে? সেম সেম সময় লাগতেছে। তা এই সময় এইখানে যে ক্ষেত্রফলটা তৈরি করলো আর এখানে যে ক্ষেত্রফলটা তৈরি করলো, এরা পরস্পর কি হবে? সমান হবে। ওকে, তাহলে আসো আমরা এখন এখান থেকে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আরেকটা চিত্র দরকার আমাদের এই জন্য। ধরো যে সূর্যের ভর এইটার জন্য, তাহলে আরেকটা চিত্র দরকার, সেটা হচ্ছে ধরো এই পৃষ্ঠায় করি আমরা বিষয়টা। এটা হচ্ছে এখান থেকে ধরো এরকম একটা দিলাম, ওকে? তাইলে এখানে ধরো যে আমাদের এখানে তো আমাদের ধরো হাত দিয়ে দিলাম, এখানে একটা কি আছে? এর অক্ষ, তাই না? অক্ষ। আচ্ছা, এবার হচ্ছে এইখানে ধরো একটা গ্রহ আছে আর এখানে কি আছে? সূর্য আছে, বিশাল বড় এস, আর এখানে গ্রহ ধরো এ। তাইলে এই সূর্য আর হচ্ছে এই যে গ্রহ, এটা দেখো তো এখানে যদি থাকে তাহলে কি, এই যে ঘুরতেছে না, তাহলে কি v1 বেগে, আর এইখানে আসলে কি এটা এই পাশে আসতেছে, তার মানে কি স্পর্শক বরাবর বেগ থাকবে v2। তাহলে এটা v1 স্পর্শক বরাবর, ওটা v2 কি স্পর্শক বরাবর। ওকে, সেটা আমাদের কনসার্ন না, কনসার্ন হচ্ছে যে এইখান থেকে এইটা ডিসটেন্স কি একটা আছে না r1, এটা কোন দিকে বলো তো? এই দিকে না? আর এইটা কি, একে এফ কোন দিকে? এফ হচ্ছে দেখবা যে এই দিকে। এই এস যেহেতু একে টানবে নিজের দিকে টানতেছে, বা ওটাও একে নিজের দিকে টানতেছে, কিন্তু এটা বেশি। তো যখন আমি আরটাকে নিব এইদিকে, তখন আমাদের কি হবে? এফটা কোন দিকে হবে? এই দিকে না?
আরটা কোন দিকে? এইখান থেকে যখন ডিস্টেন্স এইদিকে হবে, আর কোন দিকে হবে? এফ কোন দিকে হবে? বিপরীত দিকে না? আমাকে টানতেছে, মানে ওইটাকে আমি টানতেছি নিজের দিকে, তাহলে ওইটা কি আর কি এইখান থেকে না, মানে কি আর ভেক্টরটা কোন দিকে? এই এর দিক থেকে বের হবে। আর এফটা কোন দিকে? ওকে টানতেছে এইদিকে, তাহলে এফ এইদিকে, মানে পরস্পর বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে হইলে দেখো তো, আমরা টাউ এর যে হচ্ছে তোমার টর্ক, এই বস্তুটার উপর টর্ক অ্যাপ্লাই করি আমরা এখন। টর্কটা কি? আর ক্রস এফ না? আর ক্রস এফ কিনা? আর ক্রস এফ কে আমরা কি লিখতে পারি? আর এফ সাইন থিটা লিখতে পারি কিনা? আর এফ সাইন থিটাকে কি লিখতে পারি? আর ইন্টু এফ, আর সাইন থিটাকে কি লিখতে পারি? সাইন 180 না? পরস্পর বিপরীত দিকে না 180? তাহলে বিষয়টা কি হয়ে যায়? বিষয়টা জিরো হয়ে যায় কিনা বলো? আর এফ সাইন 180 কি জিরো হয়ে যায়? ওকে, তাহলে এবার আসো যে আর এফ সাইন 180 কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে আর কোনো সমস্যা নাই। এবার আমরা আসো এটা বোঝালাম যে টাও কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এখন টাউ জিরো হয়ে যাওয়ার মানে কি? টাউ জিরো হয়ে যাওয়ার মানে হচ্ছে এটা কৌণিক বল না? কৌণিক বলকেই তো আমরা টাউ বলি, যে রৈখিক বলকে এফ দ্বারা প্রকাশ করি, কৌণিক বলকে টাউ দ্বারা প্রকাশ করি। কৌণিক বল কি জিনিস? রৈখিক বল কিন্তু আমাদের রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, আর কৌণিক বল কি? মানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তার মানে কি? তার মানে হচ্ছে দেখো তো, ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো না? টাউ জিরো হওয়ার মানে, তাহলে টাউ জিরো হওয়ার মানে কি? টাউ জিরো হওয়ার মানে হচ্ছে ডিএল বাই ডিটি জিরো হওয়া। তাহলে ডিএল বাই ডিটি জিরো হইলে কি হবে? মেইনলি এল ওয়ান ইজ মানে ডেল এটার পরিবর্তন জিরো, মানে কি এল ওয়ান মাইনাস এল টু জিরো। তাহলে কি এল ওয়ান ইজ ইকুয়াল টু এল টু হবে না? তাহলে এল ওয়ান ইজ ইকুয়াল টু এল টু হওয়ার মানে কি? এটা কি কৌণিক ভরবেগ না? তার মানে কি আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকুয়াল টু আই টু ওমেগা টু না? তাহলে আই ওয়ান মানে কি? আই ওয়ান মানে হচ্ছে এই যে পৃথিবী তোমার হচ্ছে যে কোনো একটা, মানে কাটাকাটি হয়ে যাবে, দিন শেষে কাটাকাটি হয়ে যে যেটা থাকবে সেটা হচ্ছে যে, আর ওমেগা কি টু পাই বাই টি ওয়ান, টু পাই বাই টি টু, একই তো, দিয়ে কাটাকাটি হয়ে যায়, যেটা থাকবে সেটা হচ্ছে ভি ওয়ান আর ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু আর টু। এটাকে নোট করতে হবে। মেইন জিনিস হচ্ছে এইটাই, আর কোনো বুকে লাভ নাই, এইটাই হচ্ছে মেইন জিনিস। এইখান থেকে আসবে আই ওয়ান ওমেগা ওয়ান ইজ ইকুয়াল টু আই টু ওমেগা টু। যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটা আসবে। আর যেহেতু এটা একটা নিরেট না, নিরেট জিনিস, তাহলে 2/5 হয়ে যায়, 2/5 এম আর স্কয়ার হবে, এ ওয়ান আর ওয়ান স্কয়ার ইজ ইকুয়াল টু 2/5 এম টু আর টু স্কয়ার। আচ্ছা, তাহলে এবার আসো, আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে, তাহলে এবার আসো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে থার্ড লতা আমাদের বাকি আছে। থার্ড লতা আমাদের বাকি আছে, তাহলে এটা শুরু করি। একটু wait। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে যেটা করাবো সেটা হচ্ছে থার্ড ল, তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্র হচ্ছে তোমাদের কিন্তু সেকেন্ড ল এর ওইটার কিন্তু ম্যাথ আসে, বেশ কিছু ক্ষেত্রে ম্যাথ আসে, ওই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই হবে, যে এম ভি ওয়ান আর ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু আর টু। মানে কি বোঝাচ্ছে জানো? যে তোমাকে যদি একটু বুঝাই দিই বিষয়টা, তাহলে মনে হয় ভালো হবে। সেটা হচ্ছে যে এই অবস্থানে ভি ওয়ান যেটা, মনে করো এটা ঘুরতেছে 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 ঘুরতেছে, এইখানে আছে ধরো, হ্যাঁ ঘুরতেছে, আচ্ছা এখানেই বোঝাই, এটা ধরো ভি ওয়ান, এখানে সূর্য যখন কাছাকাছি আসতেছে তখন এটা কি ঘুরতেছে? এটা কি আর কি ভি ওয়ান আর ওয়ান? হ্যাঁ, তাহলে কি আর কি এখানে ছোট না? আর এখানে কি ভি টু আর টু, তাহলে এখানে কি আর এই এখানে আর টু, তাহলে আর কি এখানে ছোট না? আর কি এখানে ছোট, আর এই আরটা কি বড়, তাহলে এই ভিটা কি হবে? বড় হবে, মানে এখানে বেশি বেগে ঘুরবে, বুঝতে পারছো? কেননা কাছে, তাহলে কাছে হলে কি টান বেশি, আর তখন কি করতে হবে? তাকে ওই ওই বলটাকে ঠেকানোর জন্য কেন্দ্রমুখী বল বেশি দিতে হবে। কেন্দ্রমুখী বল মানে কি এম ভি স্কয়ার বাই আর, তাহলে ভিটা বাড়াইলেই তো ভি, আর তো ফিক্সড, এমও তো ফিক্সড, তাহলে কি বাড়াইতে হবে? ভি বাড়াইতে হবে। তাহলে ওর ভিটা তখন বাড়ায় দেয়, ওই তখন বেশি বেগে ঘোরার চেষ্টা করে, আর বেশি বেগে যখন ঘুরে তখন কি হয়? এই যে ভিটা বড় হয়ে যায়, আর আরটা তো ছোটই, তাহলে কি এর ভিটা বাড়াইতে হয়, আর এই পাশে কি আর মানে আর বড়, বাট ভি ভি টুটা কি হয় তখন ছোট হয়, কম বেগে ঘোরালে হবে। আমার এই কেন্দ্রমুখী বলকে কাটাকাটি করার জন্য কম বেগে ঘোরালে হবে। ওকে, তাহলে বুঝতে পারলাম এইটুকু আর কি, এটা আর কি বুঝাই দিলাম। এটা তোমাদের কি আসে, তোমাদের হচ্ছে ওই যে একটাকে ঘোরানো চেয়ারে বসে যদি লোক ঘোরায়, তো হাত প্রসারিত করলে, বা একটা নর্তকী যদি হাত প্রসারিত করে, সেম নিয়মে হবে, সেম নিয়ম, ভি ওয়ান আর ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু আর টু। একবার হচ্ছে আর বাড়ে, একবার আর কমে, এই তো, আর কিছু না। আর তৃতীয় সূত্র হচ্ছে পর্যায়কালের সূত্র। পর্যায়
কালের সূত্র, পর্যায়কালের সূত্র। ওকে, পর্যায়কালের সূত্রটা কি? পর্যায়কালের সূত্র হচ্ছে যে তোমার আচ্ছা, পর্যায়কালের সূত্রটা কি? পর্যায়কালের সূত্র হচ্ছে সূর্যের চারিদিকে চারিদিকে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর পর্যায়কালের বর্গ হবে তাদের মধ্যবর্তী দূরত্বের ঘনের সমানুপাতিক। সূত্রটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বুঝতে পারছো? সূত্রটা কি বলছে? সূত্রটা বলছে যে আমাদের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর পর্যায়কালের বর্গ, দ্যাট মিন্স যদি আমি গাণিতিক ভাবে প্রকাশ করি তাহলে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব, এইটাই বলছে, আর কিচ্ছু না। বুঝতে পারছো? টি স্কয়ার সমানুপাতিক কি? আর কিউব। তাহলে কি বলছে? পর্যায়কালের বর্গ হবে ওই তাদের মধ্যবর্তী দূরত্বের ঘনের সমানুপাতিক। তাহলে ঘন বলতে কি? যে আর কিউবের সমানুপাতিক, এই তো, আর কিছু না। তাহলে এইটাই হচ্ছে আমাদের থার্ড ল। তার মানে বোঝাচ্ছে যে যতটাই পর্যায়কাল হোক না কেন, সেই পর্যায়কালের উপর যদি আমরা বর্গ দিই তাহলে সেটা হবে তোমার আর কিউবের সমানুপাতিক। এখন আসো যে পরের পৃষ্ঠায় যাই। আমরা পরের পৃষ্ঠায় যাই বলতে বিষয়টাকে আমরা একটু এক্সপ্লেইন করি একটা বিষয় দিয়ে, এইটুকু জেনে রাখো তাহলে হবে, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। আচ্ছা, এবার আসো আমরা তোমাদেরকে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে সূর্যের ভর কেমনে বের করে। সূর্যের ভর বের করে সেটা হচ্ছে ওই থার্ড লতে কিছু নাই, বুঝতে পারছো? থার্ড ল এর খালি এটাই, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এটা অন্য ক্ষেত্রে লাগবে, এটা মনে রাখলে তোমাদের যথেষ্ট পরীক্ষার জন্য, সামনের পরীক্ষার জন্য। আচ্ছা, সূর্যের ভর বলতে কি বোঝাচ্ছি আমি? সূর্যের ভর বলতে ধরে নাও এটা হচ্ছে তোমার সূর্য, এটা ধরে নাও সূর্য। সূর্যের কালার তো আর বেগুনি হয় না, ধরে নাও খুব, আচ্ছা, আর ধরে নাও যে এটাকে ফিল করে দেওয়া যায় কিনা, ফিল করে দিই, সেটা হচ্ছে যে প্রবৃত্তি ফিল করে দিই। আচ্ছা, এটা সূর্য। আর ধরো যে এখানে যেটা আছে সেটা হচ্ছে পৃথিবী। ধরো এই যে ছোট পৃথিবীর কালার হচ্ছে নীল, ফিল করে দিই। ওকে, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী। আর এটা একটা কি, এটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে না। ধরো সূর্য আর পৃথিবী এইটুকু আঁকাই। দেখো, সূর্য আর পৃথিবী এমনিতে তোমাদের যেহেতু এটা একটা কমপ্লেক্স সলিউশন তোমাদের সামনে পরীক্ষার জন্য 6 অধ্যায়, সেহেতু আমি আর বড় করবো না ক্লাস। এটা দেখো, এটা হচ্ছে আমাদের এম অফ সান, এটা হচ্ছে আমাদের এম অফ আর্থ। বুঝতে পারছো? এম অফ সান, এম অফ আর্থ। তাহলে এম অফ সান আর এম অফ আর্থ। তাহলে এখন দেখো তো, এই সূর্যটা পৃথিবীটা যে ঘুরতেছে সূর্যের চারদিকে, এটা কিভাবে ঘুরতেছে? মানে আমি বলছিলাম কি, যে কোনো একটা বিষয় যদি একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে চাই বা বৃত্তাকার পথে ঘুরতে চাই বা ঘুরতেই চাই, তাহলে তার জন্য অবশ্যই একটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। এই কেন্দ্রমুখী বলটা এখানে কোথা থেকে আসবে? বাইরে থেকে আসবে? কোন এক্সটার্নাল এজেন্ট নিয়ে আসবে? না। কে নিয়ে আসবে? যে নিয়ে আসবে সে হচ্ছে এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেইটা। এদের মধ্যবর্তী আকর্ষণ বলে কি করবে? যে এদের মধ্যবর্তী আকর্ষণ বলটা কি হবে? এদের মধ্যবর্তী আকর্ষণ বলই এর কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ওকে, তাহলে কি হবে বলতো? এখানে একটা এর মধ্যবর্তী আকর্ষণ বল কি? এফ ধরে নাও যে এফ জি। ওকে, এফ জি ইজ ইকুয়াল টু এদের এফ সি না, কেন্দ্রমুখী বল। ধরে নাও পৃথিবীর কেন্দ্রমুখী বল এফ সি। পৃথিবীর কেন্দ্রমুখী বলটাই তো আসলে মেইনলি এই পৃথিবী আর সূর্যের মধ্যকার আকর্ষণ বলের যোগান দিচ্ছে। ওকে, তাহলে দেখো তো এখানে এফ জিটা মানে কি? এফ জি মানে হচ্ছে জি এম অফ সান ইন্টু এম অফ আর্থ ডিভাইডেড বাই কি হবে? মধ্যবর্তী দূরত্ব ধরে নাও আর, আর এর উপর কি দিব? স্কয়ার দিব। ওকে, আর এফসিটা কি? এফসি হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, ধরে নি এম ওমেগা স্কয়ার আর। আর এখানে এম অবশ্যই এম আর্থ কাটাকাটি হলো। তাহলে এবার আসো, জি এম অফ সান, আমরা তো বের করবো সূর্যের ভর, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের ইয়েকে আসে, মাঝে মাঝে এমসিকিউ আসবে দেখবা। তাহলে ওমেগার জায়গায় কি লিখবো? 2 পাই ডিভাইডেড বাই টি, এটার উপরে কি? স্কয়ার ইনটু কি? আর। বুঝতে পারছো? এই আরটাকে এইখানে নিয়ে আসো, নিচে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না?
তাহলে এই আরটাকে যদি এই আরটাকে এখানে নিয়ে আসলে কি হবে, জি অফ এম অফ সান ডিভাইডেড বাই কি আর কিউব না, ইজ ইকুয়াল টু কি 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই কি টি স্কয়ার না। আর তাহলে কি আমাদের বের করব এম অফ সান, তাহলে এম অফ সান ইজ ইকুয়াল টু কি, এম অফ সান ইজ ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর কিউব ডিভাইডেড বাই জি টি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র, বুঝতে পারছো? এই সূত্রের উপর আর কোনো কথাই হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে সেই সূর্যের ভর নির্ণয়। তাহলে তোমাদের আমি এটা 4 পাই স্কয়ার আর কিউব ডিভাইডেড বাই জি টি স্কয়ার, এটাই হচ্ছে সূর্যের ভর নির্ণয়। তাহলে কি করলাম, জাস্ট একে কে যোগান দিল, যোগানটা দিলে হচ্ছে এদের মধ্যবর্তী আকর্ষণ বল, মধ্যবর্তী আকর্ষণ বল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আর এর মাধ্যমে আমাদের মনে করো যে শেষ হয়ে গেছে, আর কিছু নাই। আজকের লেকচারটা এই পর্যন্তই। আশা করছি তোমরা যেগুলা করালাম সেগুলো করবা, প্লাস সূত্রগুলা বারবার মুখস্থ করবা। হ্যাঁ, আর এই সময় তো তোমাদের শেষ পর্যায়ে, তো আর 2 মাসের মতো আছে তোমাদের, তোমরা আরো 1 মাস পাইছো এক্সট্রা। তো বিষয়টা কাজে লাগাও, সময় যখন পাওয়া যায়, সময় তো সহজে পায় না, এটা আল্লাহর অশেষ রহমতে সময় পাইছো তোমরা। যেহেতু সময় রহমতের কারণেই পাইছো, সেহেতু এই রহমতটাকে কাজে লাগাও, বারবার প্র্যাকটিস করো। যেখানে তোমাদের দুর্বলতা আছে, আমি জানি তোমাদের সবাই তো সব রকম স্টুডেন্ট না, সবারই দুর্বলতা থাকে। এখন তোমরা হয়তো দেখে ভাবো যে অনেকে ভালো স্টুডেন্ট, ওরা পারে আমরা পারি না, তো সেটা দেখার দরকার নেই। তোমরা দেখো যে তোমাদের বারবার প্র্যাকটিস করো, না পারলে প্র্যাকটিস করবা বারবার, দেখবা যে একসময় আয়ত্তে চলে আসছে। যেহেতু সময় পাচ্ছ সেহেতু প্র্যাকটিস করো। তো আজ এই পর্যন্তই, এভাবে শেষ করছি।